আপনাদের পড়ে শোনাচ্ছিলাম জার্মান সাহিত্যিক বার্টল ব্রেস্টের উপন্যাস থ্রিপেনি নভেল। এর বাংলা অনুবাদ ৩ পয়সার উপাখ্যান। উপন্যাসটির আজ ১৫তম এবং শেষ পর্ব। কুয়াশা। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের কনফারেন্স রুমে সব মিলে ৮ জন ছিলেন। এক কোনায় দাঁড়িয়ে পিচাম, মিলার, হথর্ন, ক্রেস্টন। অন্যদিকে প্রিন্স কনসার্টের একটা প্লাস্টারের আবক্ষ মূর্তির নিচে অপেক্ষমান ছিলেন কমার্শিয়াল ব্যাংকের ২ কর্ণধার, অ্যারন ও তার সেক্রেটারি। দুদলের কেউ অপর দলের কারো দিকে সরাসরি তাকাচ্ছিলেন না, আর নিজেদের মধ্যে কথা বলছিলেন খুব নিচু স্বরে। অ্যারন ২ ওপার্স ভাইকে বিচারের কথা জানাচ্ছিলেন। হথর্নের নিমন্ত্রণ পেয়ে অন্যদের মতো অ্যারনও বুঝেছিলেন যে ম্যাকি ২ হাতে খেলছেন, কিন্তু তাতে সবথেকে কম অবাক হয়েছেন তিনি। ম্যাকিতে যে শত্রু মনোভাবাপন্ন সিপিবির সভাপতি আর অনেকদিন ধরেই অপর পক্ষের সাথে ষড়যন্ত্রে লিপ্ত, এ খবর তিনি গ্রহণ করেছেন অত্যন্ত শান্তভাবে। এর থেকেই বোঝা যায় তিনি একেবারে জাত ব্যবসায়ী। তার মতে মনের কথা মনেই রেখে যা হয়েছে তা হবারই ছিল গোছের মনোভাব দেখানো উচিত। কমার্শিয়াল ব্যাংকের মাথাদের পক্ষে কিন্তু এত সহজে সব মেনে নেওয়া সম্ভব নয়। তারা খুবই বিস্মিত ও বিচলিত। তবে অ্যারন এটাও বলেছেন যে তিনি দেখতে চান এত কিছুর পরে ম্যাকি তাদের চোখের দিকে তাকাতে পারেন কিনা। ম্যাকি তার গ্রুজ এলেন। তারা দরজায় থেমে উপস্থিত সকলকে অভিবাদন জানালেন। দুদলই প্রতি অভিবাদন জানাল। ছোটখাটো চেহারার এক ভদ্রলোক, যার মুখের ভাব ঠিক বন্ধুত্বপূর্ণ নয়, কোনো একটি দল থেকে বেরিয়ে এলেন। মাফ করবেন, তিনি বললেন, এখানে মিস্টার ম্যাকিত কে আছেন? আবার মাথা নিচু করলেন ম্যাকিত। পিচাম দেখলেন তার সামনে গাট্টাগুট্টা বেটেখাটো লোক দাঁড়িয়ে, বয়স হবে ৪০-এর কোঠায়। দুজনেই একসাথে বলে উঠলেন, কেমন আছেন? দেখা হয়ে ভালো লাগলো। পিচাম তার দলেতে ফিরে গেলেন। গ্রুজ আর ম্যাকিত থাকলেন দরজার কাছে। ম্যাকিত ভেবে নিয়েছেন ওই পাথুরে মুখ ওপার্স ভাইদের সাথে কথাবার্তায় যাওয়া ঠিক হবে না, তাই বেজার মুখে তিনি দাঁড়িয়ে রইলেন গ্রুজের পাশে। বাকি প্রায় সকলের মতো এই দুজনও কালো স্যুট পরে আছেন। এদের পেছনে একটা গ্যাসের বাতি দুধ সাদা আলো ছড়াচ্ছে। এরা শুধু চুক্তি সই করার জন্য আশায় দাঁড়িয়ে আছে, ম্যাকিত ভাবছিলেন। এসব দরদস্তুর আমার ভালো লাগে না, আর আমাকে বসে বসে কত শতাংশ পাচ্ছি হিসেব করতে হবে। আমি যা চাইছি তা যদি দিতে রাজি না হয়, তাহলে আমি স্রেফ ছুরি বার করে বসিয়ে দিচ্ছি না কেন? এভাবে ব্যবসা হয়? সিগারেট ফোকো আর চুক্তি সই করো। এর মধ্যে ছোট ছোট বাক্যে নিজে কি চাই সেটা বোঝাতে হবে। কেন মুখের উপর বলতে পারবো না? টাকা দেবে না জান দেবে? এত কিছুর দরকার কি, যখন নখের তলায় পেরেক গুজে দিলে একই ফল পাওয়া যাবে? কাপুরুষের মতো একবার জজ একবার মুহুরির পেছনে গিয়ে লুকোনো, শালা লজ্জাও করে না। মানছি এখন আর আগেকার দিনের মতো রাস্তায় মেরে ধরে কেড়ে নেওয়ার কায়দা চলে না। যেমন আগে চলতো পালের জাহাজ, এখন চলে স্টিমে। তবে যে যাই বলুক, আগেই ভালো ছিল। সব একদম নগদের কারবার। সব নষ্ট হয়ে গেছে। আগে যে জমির মালিক, সে ভাড়াটেকে এক থাপ্পড় মেরে জেলে ঢুকিয়ে দিত। আর এখন সেই মালিককে কোর্টে যেতে হবে। সেখানে দেখা যাবে ওই ভাড়াটের ছেলেই জজ হয়ে বসে আছে। তার কাছে ধরাধরি করতে হবে। তিনি লিখে দিলে তবে সেই ভাড়াটেকে তোলা যাবে। আগে কেউ মাইনে নিয়ে গাইগুই করলে কিংবা মালিকের লাভ কমে গেলে কোন কর্মচারীকে খারিজ করে দিলেই চলত। আজকেও কর্মচারীকে বরখাস্ত করা যায়, আর মালিক লাভও করে, হয়তো আগের থেকে বেশি লাভই করে। কিন্তু সব করতে হয় মানসম্মান খুইয়ে। আগে নিজের মাইনে করা ম্যানেজারের মুখে দামি চুরুট গুজে দিতে হবে। তারপর তাদের মাথাতে ঢোকাতে হবে তারা কিভাবে কর্মচারীদের রাজি করাবে মালিকের লাভের জন্য খুশি হয়ে খাটতে। যাচ্ছে তাই অবস্থা। এরকম অবস্থায় লাভ করলেও খুশি হওয়া যায় না। নিজের মানসম্মান খোয়ানো কি চারটিখানি কথা? সরকারি ব্যাপারেও সেই একই গল্প। আজও মানুষ জানে খেটে খেতে হবে, কিন্তু কি মূল্যটাই না চোকাতে হচ্ছে একবার দেখো। সরকার মানুষকে বলছে ব্যালটে ছাপ দিয়ে সেই পুলিশকেই ভোট দিতে, যাদের কাজ হচ্ছে মানুষকে পায়ের তলায় রাখা। সরকারেরও লজ্জা শরমের কোনো বালাই নেই। এখানেও দেখো, মানে এই ঘরে কারো কোনো মানসম্মান বোধ নেই। আমার এদেরকে বলা দরকার? হ্যাঁ, যে আমি একদিন রাস্তার গুন্ডা ছিলাম, সেই আমারই বলা দরকার যে যখন রাস্তায় গুন্ডামো করতাম
তখন আমাকে আজকের মতো মান-সম্মান খোয়াতে হতো না। সবাই সিপিবির ব্লুমসবেরির জন্য অপেক্ষা করছিলেন। উনি ম্যাকিত আসার ৮ ঘন্টা পরে এলেন, ম্যাকিতের হাত দুহাতে নিয়ে ঝাঁকালেন। একগাল হেসে ব্লুমসবেরি বললেন, আপনি তো বেকসুর খালাস হয়ে গিয়েছেন, কিন্তু আপনি আগেভাগেই আদালত ছেড়ে চলে এসেছেন বলে আপনাকে আদালত অবমাননার দায়ে ছোট একটা শাস্তি দেয়া হয়েছে। ফ্যানি ক্রাইসলারও এসেছেন। তিনি এখন পলির সাথে অন্য একটা ঘরে বসে রয়েছেন। এখানে শ্বশুর রয়েছেন, তাই ম্যাকিজ চাননি ফ্যানি এই ঘরে আসুন। এবারে একটা মস্ত গোল টেবিল ঘিরে সবাই বসলেন। সে টেবিলের উপরে রয়েছে একটা বড় জলের জগ, ৬টা গ্লাস আর ১ বাক্স চুরুট। মিটিংয়ের আহ্বায়ক ও নোটারি হিসেবে কথা শুরু করলেন হথর্ন। উনি সবাইকে আহ্বান জানালেন আর তারপরেই ম্যাকিজকে কথা বলার সুযোগ করে দেবার জন্য বললেন, আপনারা সকলেই জানেন মিস্টার ম্যাকির দোকানের প্রতিষ্ঠাতা। চিঠিতে যেমন লেখা হয়েছে, উনি এখন কিছু প্রস্তাব আপনাদের সামনে রাখবেন। অ্যারন তার মোটা একখানা হাত তুললেন। আমাকে একটা কথা বলার অনুমতি দেওয়া হোক। এটা খুবই গুরুত্বপূর্ণ, আর এই কথাটা পরিষ্কার না হলে আমরা মিস্টার ম্যাকিতের কোনো প্রস্তাবের ওপরে আলোচনা করতে পারব না। আমি কিছু গুজব শুনছি যে সেন্ট্রাল পারচেজিং বোর্ডে দুর্নীতি হয়েছে। উঠে দাঁড়ালেন ম্যাকিত। সে কথা আমার কানেও এসেছে, ধীরে বললেন তিনি। ওহারা নামে একজন যে এখানে মাল সাপ্লাই দিত, সে গ্রেফতার হওয়ার পর থেকে এসব গুজব শোনা যাচ্ছে। আমার দেওয়া তথ্যের ভিত্তিতেই সে গ্রেফতার হয়েছে। অনেক মাল যা সে যোগান দিয়েছে, কোথা থেকে এনেছে কিছু বোঝা যাচ্ছিল না। আমি অনুসন্ধান করে দেখি সেসব আসলে চোরাই মাল। তারপরে ওহারা পুলিশের কাছে সব কথা স্বীকার করেছে। সে এখন চোরাই মাল নিয়ে আসার দায়ে জেলে বন্দি। বিচার শুরু হবে। শুনে অ্যারন খুব একটা অবাক হলেন বলে মনে হলো না। উনি সম্মতিসূচকভাবে মাথা নাড়লেন। এরপর ম্যাকিজ তার প্রস্তাবসমূহ ব্যাখ্যা করতে শুরু করলেন। যতটা সম্ভব সংক্ষেপে বলার চেষ্টা করছিলেন। খুচরো ব্যবসা এক সংকটের মুখে এসে দাঁড়িয়েছে। ইদানিংকালে অসম্ভব প্রতিযোগিতার কারণে দাম যেখানে নামাতে হয়েছে, তাতে লাভের মুখ দেখা সম্ভব নয়। এসব দোকানের মূলমন্ত্র হল ক্রেতাকে পরিষেবা প্রদান করা। কিন্তু দীর্ঘমেয়াদী সাফল্যের জন্য এইসব দোকানকে হতে হবে অর্থনৈতিকভাবে সবল আর নিজের বাড়তি পুঁজি থাকা দরকার। এতদিনের এই ইদুদ্দর প্রতিযোগিতা ব্যাংকের ওপরেও চাপ তৈরি করেছে। তাই ম্যাকিজ চান এক সিন্ডিকেট তৈরি হোক, অ্যারন, ক্রেস্টন ও দোকান মিলে, যার নাম হবে সিন্ডিকেট। এর কাজ হবে ক্রেতাদের প্রয়োজন বোঝা, স্থানীয় স্তরে দোকান চালানোর পদ্ধতি স্থির করা এবং তার ভিত্তিতে বাঁধা দামে জিনিস বিক্রির যোজনা এনে দাম মোটামুটি কম রাখা। মহান অ্যারন সাহেব অপ্রস্তুত মুখ করে কমার্শিয়াল ব্যাংকের প্রতিনিধিদের দিকে তাকিয়ে বললেন, বর্তমানে যেভাবে প্রতিযোগিতা চলছে, এই ব্যবস্থার পরিবর্তন হওয়া সত্যিই দরকার। খানিক নীরবতা। কমার্শিয়াল ব্যাংকের সভাপতি গলা খাঁকড়ে বললেন, আমি এখানে একটা প্রশ্ন করতে চাই। মিস্টার ম্যাকিজ যা যা বললেন সেসব নিয়ে কি ইতিমধ্যেই আলোচনা হয়ে গিয়েছে? আমি যতদূর জানি মিস্টার ম্যাকিজের দোকান আমাদের সাথে চুক্তিবদ্ধ। কাজেই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের সাথে তো তাদের আলোচনা করতেই হবে। ম্যাকিজ প্রতিটি শব্দ খুব সাবধানে বেছে কথা বলতে শুরু করলেন। বিশেষ কিছু পারিবারিক যোগাযোগের কারণে তাকে ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের ব্যাপারে হস্তক্ষেপ করতে হয়েছে। এই ব্যাংক ক্রেস্টনের চেইন স্টোরের সাথে ব্যবসায়িকভাবে যুক্ত। পারিবারিক কারণে বলার সময় ম্যাকিজ হাত নেড়ে উল্টো দিকে বসা পিচামকে দেখালেন। পিচামের অভিব্যক্তিতে অবশ্য কোনো পরিবর্তন লক্ষ্য করা গেল না। সংস্থার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবার দায় কার্যত ন্যস্ত হয়েছে এই পরিবারের ওপরে। কাজেই কিছু আনুষ্ঠানিক আলোচনা তাকে করতেই হয়েছে মিস্টার ক্রেস্টনের সাথে। আর এই আলোচনার থেকে কী সিদ্ধান্তে উপনীত হওয়া গিয়েছে? প্রশ্ন করলেন অ্যারন। তিনি ব্যাংকের মালিকদের দিকে তাকাচ্ছিলেন না। ম্যাকিজের হয়ে উত্তর দিলেন ক্রেস্টন। সম্পূর্ণ ঐক্যমত্য। অ্যারন হাসলেন। শান্তভাবে ব্যাংকের সভাপতি জিজ্ঞেস করলেন, এই আনুষ্ঠানিক আলোচনা যা হয়েছে পারিবারিক পরিবেশে, সেখানে কি এই সিদ্ধান্তে সেন্ট্রাল পারচেজিং বোর্ডের কি ভূমিকা তা নিয়ে কোনো কথা হয়েছে? ব্লুমসবেরি তার চেয়ারে অস্বস্তির সাথে নড়াচড়া করছিলেন। ঘরে যা চলছে তিনি তার কিছুই বুঝতে পারছেন না। ব্যাংকের সভাপতি এবারে তার দিকে তাকালেন। এবার তার হয়ে উত্তর দিলেন ম্যাকিজ। তিনিও সম্পূর্ণ শান্ত। আপনি এই প্রশ্নটা আমাকে করতে পারেন। আমি প্রশ্ন রাখছি সিপিবির কাছে, বললেন জ্যাক সুপার। তার মানে সেটা আমার কাছেই রাখা হলো, বললেন ম্যাকিজ। বলতে এখন আর বাধা নেই, কিছুদিন হলো সিপিবির সাথে আমি ঘনিষ্ঠভাবে জড়িত, এবং সেটা পারিবারিক যোগসূত্রে। বরফ শীতল গলায় বললেন ছোট ভাই ওপার। না,
বন্ধুত্বের কারণে, উত্তর দিলেন ম্যাকি। আমি আর ব্লুমসবেরি ঘনিষ্ঠ বন্ধু। খুবই মজাদার ব্যাপার দেখছি, বললেন হেনরি ওপার। তাকালেন অ্যারনের দিকে। ঘরে এক যন্ত্রণাময় নীরবতা নেমে এলো। হথর নিজের জন্য গ্লাসে জল ঢাললেন আর সবাইকে অনুরোধ করলেন সবাই যেন এই আলোচনায় সব রকম তিক্ততা এড়িয়ে চলেন। বেশ বেশ, বলতে শুরু করলেন অ্যারন। তাহলে আপনি সিপিবি সভাপতি আর ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের ডিরেক্টর? ম্যাকিত সম্মতিসূচক মাথা নাড়লেন। তাহলে তো পরিস্থিতি কিছুটা পাল্টে গেল ওপার, বললেন অ্যারন। আমার যদি ভুল না হয়ে থাকে, আর আমার ভুল হবার কোনো কারণ দেখছি না, ক্রেস্টন তাহলে খুব তাড়াতাড়ি সিপিবির থেকে নতুন মালের যোগান পাবার আশা করতে পারেন। তাহলে সব তিক্ততা বাদ দিয়ে এটা বলা যায় এই পারিবারিক আর বন্ধুত্বের বন্ধন দুই পক্ষের মধ্যে বেশ সৌহার্দ্যের বাতাবরণ সৃষ্টি করেছে। তাহলে তো এই প্রশ্নটা করতেই হয়, আর দুটো আলাদা পক্ষের অস্তিত্বের দরকার আছে কি? আমরা কালকেও একটা সমঝোতায় আসতে পারি, আজকেও পারি। আমার তো মনে হয় এখনই সবথেকে ভালো সময়। আপনারা কি বলেন? ম্যাকিত বললেন, যদি না খুব কম দাম মেনে নিতে হয়, তাহলে সিপিবি যথেষ্ট শক্তিশালী এক সংস্থা। দুর্ভাগ্য এটাই, ইদানিংকালে খুব কম দাম নিয়েই মাল দিতে হয়েছে সিপিবিকে। যেসব দোকান আমাদের সাথে যুক্ত নয়, এই অতিরিক্ত দাম কমাবার চাপে ভুগছেন তারাও। অনেকে দেউলিয়া হয়ে গেছেন। মানবিক দিক থেকে বলতে গেলে খুবই হতাশাজনক পরিস্থিতি। তবে এর থেকে খুব তাড়াতাড়ি বেরিয়ে আসা যায়। এই দেউলিয়া হয়ে যাওয়া দোকানগুলো থেকেই অনেক মাল খুব কম দামে কিনে নেওয়া যেতে পারে। দুর্বল লোক মারা যায় আর যে শক্তিশালী সে লড়ে যায়। এই তো দুনিয়ার নিয়ম। অ্যারন মন দিয়ে হাতের নখ পর্যবেক্ষণ করছেন। বাকি কেউই কিছু বলবেন বলে মনে হলো না। কাজেই ম্যাকিত বলে চললেন, অ্যারন, আমাদের বিশেষ বিক্রি সপ্তাহ পালিত হচ্ছে না, এরকম কোনো ঘোষণা খুবই ক্ষতিকারক হবে। ভেবে দেখুন কিভাবে লন্ডনের ক্রেতা সমাজ আমাদের এই প্রতিযোগিতার দিকে চোখ রেখে চলেছে ও সাড়া দিচ্ছে। এখানে আমরা যারা বসে আছি চাইলে এই বিশেষ সপ্তাহ বাতিল করে দিতে পারেন, আবার পালনও করতে পারেন। বুঝলাম, বললেন অ্যারন। আমরা যদি একমত হতে নাও পারি, আপনি আপনার বিশেষ সপ্তাহ পালন করবেন। কিন্তু আমার তো ধারণা ছিল সিপিবির গুদামে এখন কোনো মাল নেই। সেটা ঠিক, বললেন ম্যাকিত। তবে সম্প্রতি আমি ক্রেস্টনের থেকে কিছু মাল কিনেছি। সেগুলো সিপিবি যে দামে মাল বেচে তার থেকে দামি। তবে সাধারণ বাজারের দামের থেকে তার দাম অনেক কম। যেভাবে আমাদের এক হবার কথা আপনি বলছেন, প্রশ্ন করলেন অ্যারন, সেভাবে এক হলে সিপিবির সভাপতি হিসেবে আপনার হাতে তো অনেক ক্ষমতা এসে যাবে মিস্টার ম্যাকিত। ম্যাকিত সে কথায় সম্মতিসূচকভাবে উত্তর দিলেন, আমি একে অনেক দায়িত্ব হিসেবে দেখতে চাই। বেশ, বুঝলাম। তা আপনারা কি বলেন? সকলের দিকে ফিরে প্রশ্ন করলেন অ্যারন। হেনরি ওপার একবার ভাইয়ের দিকে তাকিয়ে বেশ কড়াভাবে বললেন, বলছি আমি কি মনে করি। আমার মিস্টার ম্যাকিতের সাথে কোনো কাজ করার কোনো ইচ্ছে নেই। আর তুমি এখনই আমার সাথে এই মিটিং ছেড়ে বেরিয়ে যাবে। দাঁড়িয়ে উঠলেন হেনরি ওপার। এ কথায় বেশ অপ্রসন্ন অ্যারন। কিন্তু কেন? তিনি বললেন, ওনার কি বলার আছে সেটা তো শুনুন। ঠান্ডা চোখে তাকালেন হেনরি ওপার। তারপর আর একটিও কথা না বলে বেরিয়ে গেলেন। তার পেছনে বেরিয়ে গেলেন তার ভাই জ্যাক্স ওপার। অ্যারন কঠিন মুখ করে বসে রইলেন। আমাদের এই বন্ধুর কোনো রসবোধ নেই। আমি মিটিংয়ে থাকছি কারণ আমার রসবোধ আছে। আর ব্যবসার জগতে একে অপরের রসবোধের পরিচয় পাওয়া হলো ঠিক দিকে এক ধাপ এগোনো। আমার কোম্পানির সামনে যদি বিপদ আছে দেখতে পাই, তাহলে উঠে চলে যেতে পারি না। কেউ কিছু বললেন না। তিনি আবার বললেন, যে প্রশ্নটা সবথেকে বড় হয়ে উঠছে স্বাভাবিকভাবেই তা হলো কমার্শিয়াল ব্যাংকের সহায়তা ছাড়া কি আমরা চলতে পারবো? এই প্রথম সে সন্ধ্যায় আলোচনায় অংশ নিলেন পিচাম। আমার মনে হয়, বললেন তিনি, আমার জামাতা সে ব্যাপারে আপনাদের আশ্বস্ত করতে পারবেন। আমি মেরিন ট্রান্সপোর্ট কোম্পানির প্রতিনিধি। সম্প্রতি সে কোম্পানির একটি জাহাজ ভয়াবহ বিপর্যয়ের সম্মুখীন হয়েছে, কিন্তু সৌভাগ্যবশত তার ফলে সে কোম্পানির কোনো লোকসান হয়নি। জীবনহানি হয়েছে বটে, ব্যবসারও কোনো ক্ষতি হয়নি। সরকারের সাথে আরও একটি নতুন চুক্তি হবে বলে আমরা আশা করছি। অতএব অন্তত সাময়িকভাবে, মানে যতদিন না আমি আমার আরও বৃহৎ কিছু পরিকল্পনা বাস্তবায়িত করতে পারছি, এই নতুন সংস্থা ক সিন্ডিকেট, যা খুবই সম্ভাবনাময়, এর পৃষ্ঠপোষকতা আমি করব। চেয়ারে বসেই মাথা নামিয়ে অভিবাদন জানালেন অ্যারন। তারপর প্রায় স্বপ্নাতুর দৃষ্টি নিয়ে ম্যাকিদের দিকে তাকিয়ে নিচু স্বরে বললেন, আমার মনে হয় আমি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছি মিস্টার ম্যাকিত। সিবিবির থেকে পাওয়া অসাধারণ রকম সস্তা মালের সাহায্যে আপনি আমাকে আর কমার্শিয়াল ব্যাংকে লড়িয়ে দিলেন ক্রেস্টনের সাথে।
ক্রেস্টনের মাজা ভেঙে গেল। ক্রেস্টন যখন প্রতিযোগিতায় থাকার জন্য মরিয়া হয়ে ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের থেকে টাকা ধার করলেন, আপনি ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে বলে সেই টাকা ফেরত চাওয়ালেন। আর আমাদের এমনকি আপনার নিজের দোকানেও আপনি সিপিবির থেকে মালের যোগান বন্ধ করে দিলেন যখন মারামারি একেবারে তুঙ্গে। আর এখন আপনি কমার্শিয়াল ব্যাংকের থেকে আমাকে আলাদা করে দিচ্ছেন সেই একইভাবে, যেভাবে আপনি ক্রেস্টনের সাথে ন্যাশনাল ক্রেডিট ব্যাংকের সম্পর্ক ছিন্ন করেছিলেন। অসাধারণ। এ তো এমনি হবে না। এসব কথা এস বোতল 48 হুইস্কি খুলে করা উচিত, তাই না? কিন্তু আজ এই অবধিই থাক। যা মনে হয়, এখানে যারা উপস্থিত সকলেই চান স্মরণসভায় যেতে। আজকে এর থেকে বেশি কিছু সিদ্ধান্ত নেওয়া যাবে বলে মনে হয় না। সকলেই এই কথায় একমত। এই সিন্ডিকেট, যার মাথায় থাকবেন ম্যাকিট স্বয়ং, এখন একেবারে ভবিতব্যের মতো দেখা দিয়েছে। পলি আর ফ্যানি পাশের ঘরে গল্পে মশগুল ছিল। ফ্যানি হাসতে হাসতে পলিকে বলছিল আদালতে ঘটেছে এমন একটা মজার ঘটনা। ম্যাকিত বেকসুর খালাস হবার পর বেশ কিছু দোকানের মালিক সস্ত্রীক ম্যাকিদের খোঁজ করতে শুরু করেন। ফ্যানি ছিলেন তাদের কাছাকাছি, যাতে শুনতে পান তারা কি বলছেন। তারা সবাই চাইছিলেন ম্যাকিতের সাথে করমর্দন করতে, আর সকলেই ওয়েলির ওপরে ক্রুব্ধ। ওয়েলির কথাতে ওনাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। এই ওয়েলি বেটা নিশ্চয়ই কোনো নোংরা খেলার চেষ্টা করছিল, তাদের বক্তব্য। ফ্যানি পলিকে বলছিলেন যে অ্যালিবাইয়ের জোরে ম্যাকিত ছাড়া পেলেন আর এই মালিকেরা খুশি হলো, সেই অ্যালিবাইয়ের মিটিং এই সিদ্ধান্ত হয়েছিল এদের দোকানে মাল পাঠানো বন্ধ করা হবে। পলি একচোট হাসল, তারপর চলে গেল হেমন্তের সাজ পোশাকের গল্পে। যখন দুজনের গল্প শেষ হলো, ততক্ষণে পলি ও ফ্যানি দুজনকে নিজেদের বাড়িতে আসার আমন্ত্রণ জানিয়ে দিয়েছে। পলি কিছুটা দুশ্চিন্তায় ছিল, কারণ এই প্রথম তার বাবা তার স্বামীর সাথে মুখোমুখি হচ্ছেন। পলি দেখল পাশাপাশি তার বাবা আর তার স্বামী কনফারেন্স কক্ষ থেকে বেরিয়ে এলেন। দুজনেই গভীর চিন্তায় মগ্ন। 4টে গাড়িতে চেপে সবাই ক্যাথেড্রালের দিকে চললেন। একটাতে ছিলেন শুধু ম্যাকিত আর তার স্ত্রী। পলি তার স্বামীর হাত ধরেছিল। তাদের ভালোবাসার সব বাধাকে অতিক্রম করতে পেরেছে। ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে মিটিং চলাকালে সম্ভবত কুয়াশা আরও ঘন হয়েছে। আস্তে চলছিল গাড়িগুলো। দ্বিতীয় গাড়িতে ছিলেন পিচাম, ফ্যানি আর ব্লুমসবেরি তার বন্ধু ম্যাকিতের গুণাগুণ নিয়ে খুব উত্তেজিত হয়ে কথা বলছিলেন। ও ভয়ঙ্কর খাটতে পারে, বললেন ব্লুমসবেরি। সবসময় ও কাজ করে চলে, নিজের কথা ভাবেই না, শুধু ব্যবসার কথা ভাবে। কখনো বিশ্রাম নিতে দেখবেন না। দুপুরে শুধু দুমুঠো খায়, এছাড়া কাজের কোনো বিরাম নেই। সত্যি কথা বলতে কি, ওর বিশ্রাম যদি কোথাও হয়ে থাকে তা হয়েছে জেলে। ফ্যানি মিস্টার পিচামের সাথে হ্যামস্ট্রিটের দোকানের দাম নিয়ে আলোচনা করছিলেন। অচিরেই তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়ে গেল। ফ্যানি হেসে পিচামের দিকে তীর্যক দৃষ্টি দিয়ে বললেন যে, পিচাম জানেন, ফ্যানি সবসময় সত্যি কথা বলেন। বেশ কষ্ট করে হাসলেন পিচাম। পিচামকে ফ্যাকাশে আর বুড়োটে লাগছিল। আসলে মনে মনে তিনি ভয় পেয়ে গিয়েছিলেন। বাইরে কুয়াশার মধ্যে তিনি দেখতে পাচ্ছিলেন অনেক মানুষ প্ল্যাকার্ড হাতে চলাফেরা করছে। কুয়াশার কারণে পরিষ্কার দেখা না গেলেও বোঝা যাচ্ছিল, শোনা যাচ্ছিল তাদের দেয়া ভয়ঙ্কর সব স্লোগান। এসব স্লোগান পিচামেরই আবিষ্কার। এটা আমার ভাগ্য যে আজ এত কুয়াশা পড়েছে, পেছনে হেলান দিয়ে ভাবছিলেন পিচাম। কিন্তু মুশকিল হলো এই কুয়াশা তো যে কোনো সময় কেটে যেতে পারে। তখন জানি আমার জীবনটাই বিপদ সংকুল, কিন্তু এখন যেন বিপদ বড্ড বেড়ে গেছে। আমার গলাটাও যেতে পারে। একমাত্র ভরসা পুলিশ, কিন্তু তারাও কি পারবে? তাদেরও তো এই কুয়াশার মধ্যেই মার্চ করে যেতে হবে। তারা জানেও না কিসের মুখোমুখি হতে চলেছে। তারা তো আর কিসব লেখা প্ল্যাকার্ড তাদের দিকে এগিয়ে আসছে তা দেখেননি। ভগবান। ব্রুচের গাড়িতে ছিলেন ক্রেস্টন আর অ্যারন, আর ছিলেন অ্যারনের সেক্রেটারি। অ্যারনের মনে ম্যাকিজ সম্বন্ধে বেশ উচ্চ ধারণা। এখন তিনি নিজের কাছে স্বীকার করলেন, আদালতে যখনই তিনি শুনেছেন ম্যাকিজ সিপিবির প্রাণপুরুষ, তিনি ঠিকই করে নিয়েছেন সিন্ডিকেট বেশ একটা বড় জায়গায় দিয়ে দেবেন ম্যাকিজকে। গাড়িগুলো চলছিল, কিন্তু যেন সঠিক রাস্তায় যাচ্ছে কিনা সে ব্যাপারে নিশ্চিত ছিল না। বারবার তারা থামছিল, গারোয়ানেরা ওকে ডাকছিল, আর একবার সবাই মিলে একসাথে পেছনে ফিরে তাকালো। কয়েকজন পথচারীকে থামিয়ে রাস্তা জিজ্ঞেস করা হলো, তারা কিছুই বলতে পারলেন না। একজন পুলিশ অবশেষে রাস্তা বাতলে দিলেন, আর এবারে নিশ্চিত হয়ে গারোয়ানেরা ঘোড়া ছুটিয়ে দিলেন। মাঝে মাঝেই নিজের গাড়ির ভেতর থেকে ম্যাকি চিৎকার করে বলে উঠছিলেন, সেন্ট পলস ক্যাথিড্রালে চলো। সকলেই জানে গন্তব্য কি, তাও মাঝে মাঝে ম্যাকিত কেন চেঁচিয়ে উঠছেন তা তিনিই জানেন।
কিন্তু এরপরে একবার গাড়ি থামিয়ে গ্রুজ আর অ্যারনের গাড়ির থেকে নেমে রাস্তায় পেরিয়ে অন্যদিকে গেলেন আর জানালেন তারা রাস্তার একধারে খোলা মাঠ দেখতে পাচ্ছেন। গাড়োয়ানদের মধ্যে তর্ক শুরু হলো। পথে কোথায় কোথায় আর কটা ফাঁকা মাঠ আছে তাই নিয়ে গবেষণা হতে লাগলো। বলা বাহুল্য কেউই একমত হতে পারলেন না। অতএব আবার তারা গাড়ি নিয়ে চলতে লাগলেন। ১.৫ শতাব্দী ছিলেন একদম পেছনের গাড়িতে। হথর্ন বিমর্ষভাবে মিলারকে বললেন, আমরা এখন যে ঠিক কোথায় তা কেউ জানে না। আরও ৮ ঘন্টা চলার পর আর ধৈর্য রাখতে পারলেন না ম্যাকিথ। পলিকে বললেন, আমরা পরের মোড়ে নেমে যাব, তারপর সব থেকে কাছে যে বাড়ি পাবো সে বাড়িতে ঢুকে পড়ব। এভাবে চলতেই থাকবো নাকি? শেষ অবধি তারা নেমে পড়লেনও। বাকিরাও নেমেছেন। সামনেই যে বাড়িটা দেখলেন সেটা উঁচু পাঁচিলে ঘেরা। এই কুয়াশায় এর থেকে বেশি কিছু বোঝা সম্ভব না। সে পাঁচিল বেশ লম্বা, আর দরজাটা যে কোথায় সেটাই ঠাওর করা যাচ্ছে না। তারপর যখন দরজা পাওয়া গেল সবাই বুঝল তারা ওল্ড বেইলি আদালতের সামনে দাঁড়িয়ে। সবাই হাসতে হাসতে আবার এসে যে যার গাড়িতে উঠলেন। বোঝাই যাচ্ছে এতক্ষণ সম্পূর্ণ উল্টো পথে চলছিলেন তারা। কপাল জোরে আরেকজন পুলিশের দেখা পাওয়া গেল। ইনি যখন শুনলেন যে সবার কাছে স্মরণসভায় যাওয়ার টিকিট আছে, তখন তিনি ঠিক রাস্তা বাতলে দিলেন। সামনে একটা বাঁক ঘুরে সেখান থেকে সোজা চলে গেলেই সেন্ট পলসের গির্জা। তারা পৌঁছলেন নির্ধারিত সময়ের প্রায় ১ ঘন্টা পরে। ক্যাথিড্রালের বাইরে ভিক্ষারত প্রাক্তন সেনা ছাড়া আর কাউকে দেখা গেল না। পিচাম তার গাড়ি থেকে মাথা বার করে অবিশ্বাসের সাথে তাকিয়ে রইলেন ক্যাথিড্রালের দরজার দিকে। কয়েক ডজন লোক দাঁড়িয়ে সেখানে। এরা সবাই পিচামেরই লোক, আপাদমস্তক ভিজে সবাই। এদের একজনকে একপাশে টেনে নিয়ে গিয়ে কি ঘটছে জানতে চাইলেন পিচাম। বিয়ারই সময় মতো গিয়ে এই খবরটা দিতে পারেনি যে বিক্ষোভ হবে না। তাও কিন্তু বিক্ষোভ হয়নি। ভোরবেলা এই লোকদের মধ্যে ঝগড়া মারামারি শুরু হয়ে গিয়েছিল। তারা পোস্টার প্ল্যাকার্ড ছুঁড়ে ফেলে দিয়েছে। তারা বলেছে এত ভালো একটা আয়ের দিন প্ল্যাকার্ড বয়ে নষ্ট করবে না তারা। আরে বাবা, রক্ত তো জলের থেকে বেশি ঘন নাকি? এদের মধ্যে এক সবজান্তা বলেছে। আজ পুলিশের সাথে ঝামেলায় যাবার কোনো মানেই হয় না। আজ লোকেরা দরাজ হাতে ভিক্ষা দেবে, আর দারাজ না হলে গরিব সেনারা দেশের গৌরবের জন্য হাত পা খোয়াতে রাজি থাকবে কেন? আর আমরা কিনা চিনি না জানি না কোন সরকারি আমলা তাকে গাল পেড়ে প্ল্যাকার্ড নিয়ে হাঁটব? বলবো যে আমাদের সাথে গাদ্দারি করেছে? আর আমাদের ব্যবসার কি হবে? আজ আহত সেনাদের সম্মান জানাচ্ছে আর কাল তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হবে। আরে বাবা, জাহাজ ডুবি তো আর রোজ হয় না। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সে তো এমনই মন্দার সময়েই করা যাবে। এসব যুক্তি জোরে বিক্ষোভ দেখানো আর হয়নি। ভিখারিরা আশপাশের রাস্তাতেও ছড়িয়ে পড়েছে। তবে কুয়াশা একটা বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। কোথায় মৃত সেনাদের আত্মীয়দের কাছে হাত পাতবে তা না করে তারা হাত পেতে দাঁড়াচ্ছে সরকারি অধিকারীদের কাছে। বারবার এরকম ভুল হচ্ছে তাদের। বেশ নিশ্চিন্ত মনে ক্যাথিড্রালে ঢুকলেন পিচাম। এখনও অর্ধেক আসন খালি। সেনাবাহিনী কুয়াশার মধ্যে হাতড়ে হাতড়ে চেলসিতে গিয়ে পড়েছে। আরেকটু হলে টেমসের জলেই পড়ে যেত তারা। ভাগ্যকে গাল দিয়ে তারা আবার মার্চ করে চলল। তাদের উপরে এখন পবিত্র কর্তব্য ন্যস্ত হয়েছে। তাদের যে বন্ধুরা জলে ডুবে মারা গেছে তাদের জনতার বাড়াবাড়ির হাত থেকে বাঁচাতে হবে। সেনারা যখন এসে পৌঁছল তখনও পাদ্রীরা কেউ আসেননি। আসলে তারা কুয়াশায় পথ হারিয়ে চলে গেছেন স্মিথফিল্ড বাজারের দিকে। বিশপ সাহেব আরেক কাণ্ড ঘটিয়েছেন। তিনি চার্চের কোনো কর্মচারীকে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তিনি একটা সরু গলি দিয়ে হাঁটতে আরম্ভ করেছেন। বোঝেননি যে এটা হলো সেই গলি যে গলি দিয়ে ভেড়াদের নিয়ে যাওয়া হয় কাটার জন্য। অবশেষে বিশপকে পাওয়া গেল। তিনি একটা ফাঁকা ভেড়ার খোয়ারে বসে রয়েছেন সম্পূর্ণ উদ্ভ্রান্তভাবে। চার্চের এক কর্মচারী খুঁজে পেলেন তাকে। যাই হোক, পাদ্রীরা আসার পর অপটিমিস্টে মৃত সেনাদের মরণোত্তর সম্মান প্রদান শুরু হলো। সরকারি আমলারা সবাই ছিলেন। ম্যাকে দেখলেন ব্রাউনের পাশে বসে এক মস্ত আমলা, যার ছবি প্রায়ই সাপ্তাহিক পত্রিকায় দেখা যায়। ব্রাউনকে দেখে মনে হচ্ছিল তিনি বেশ উঁচু তলার লোক, সাধারণ মানুষ যার নাগাল পেতে পারেই না। খুশি হলেন ম্যাকিথ, বেশ গর্ব অনুভব করলেন। ব্রাউনের পাশে যিনি তার নাম হেল। পিচাম ঢুকেই দেখলেন তাকে। ব্রাউনের গাড়ি হেলের গাড়ির সাথে ধাক্কা খেয়েছিল। দুজনে একসাথে এলে ঠিক রাস্তা খুঁজে পাবেন এই ভেবে কুয়াশার মধ্যে বাকি পথটা দুজনে একসাথেই এসেছেন। সাধারণ লোকের জন্য নির্ধারিত আসন এখনো অর্ধেক ফাঁকা। যারা প্রাণ হারিয়েছেন তাদের আত্মীয় স্বজন একেবারে অগণিত সংখ্যায় আসবেন এটা কেউ আশা করেননি। কিন্তু শতাধিক মানুষ যাদের স্বামী বা পুত্র রণক্ষেত্রে লড়ছেন সময় মতো এসে পৌঁছতে পারেননি। তারা পথ হারিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। সব মোড়ে বা অনেক বাড়িতে কড়া নেড়ে বা দোকানে জিজ্ঞেস করছেন স্মরণসভা কোথায় অনুষ্ঠিত হচ্ছে। প্রথমে অর্গানে প্রার্থনা সঙ্গীত বাজানো হলো।
তারপর বিশপ তার বক্তব্য রাখলেন। তিনি এখনও কিছুক্ষণ আগে ভুল করে কসাইখানায় চলে যাওয়ার অভিজ্ঞতা ভুলতে পারেননি। কেঁপে কেঁপে উঠছেন। তার বক্তব্যের প্রায় পুরোটাই সন্ত লিউকের পুণ্যবান মানুষ ও 10 পাউন্ডের থেকে নেয়া। এক পুণ্যাত্মা অনেক দূর দেশে গিয়েছিলেন, কারণ সেখানে তাকে একটা রাজত্ব দেয়া হবে। তিনি যাবার আগে তার 10 ভৃত্যকে 1 পাউন্ড করে দিলেন আর বলে গেলেন তিনি না ফেরা পর্যন্ত তারা যেন সে অর্থের সদ্ব্যবহার করে। যখন তিনি ফিরলেন তিনি জানলেন এক ভৃত্য সেই 1 পাউন্ড থেকে 10 পাউন্ড লাভ করেছে। পুণ্যাত্মা তাকে 10টি শহরের কর্তা বানিয়ে দিলেন। যে 5 পাউন্ড লাভ করতে পেরেছে পেল 5টি শহরের ভার, কিন্তু তৃতীয় একজন কিছুই লাভ করতে পারেনি। পুণ্যাত্মা ব্যক্তি তাকে দেওয়া পাউন্ডটি ফেরত নিয়ে দিয়ে দিলেন তাকে, যে 10 পাউন্ড লাভ করেছে। যার আছে সে আরও পাবে, আর যার নেই তার যেটুকু আছে তাও নিয়ে নেওয়া হবে। প্যারাবেলের এই গল্প প্রথমে বলে নিজের বক্তব্য শুরু করলেন বিশপ। বন্ধুরা, তিনি বললেন, যে ভয়ঙ্কর বিপর্যয়ের সম্মুখীন হয়েছে অপটিমিস্ট জাহাজ, তা দেশ জুড়ে দেশাত্মবোধের ঢেউ তুলেছে। যেন মনে হয় এই দুর্ঘটনা শলাকা দিয়ে দেশের মানুষের চক্ষু উন্মিলিত করেছে। দেশের মানুষ এদেশের আদর্শের লক্ষ্যের কথা ভুলে গিয়েছিলেন। গত বৃহস্পতিবার সকালে কাগজ খুলে এই ভয়াবহ সংবাদ দেখে যেন দেশের মানুষের নিদ্রা ভঙ্গ হয়েছে। আমি বলতে চাইছি, সকলের চোখ মুছে উঠে বসেছেন। বন্ধুরা, জীবনের সব ঘটনা জীবন্ত ঘটনারই সমাহার। সেই সব ঘটনার অগ্রপশ্চাৎ 2 থাকে। এরকম বড় বিপর্যয়ের আগেও কিছু ঘটে থাকে, পরেও। লোকে একদিকটাই দেখে, অন্য দিকটা দেখে না। আর এই অন্য দিকটাই বেশি দামি। যে সেটা দেখতে পায় সে জীবনকে দেখতে পায়। আর আমি এখন উপস্থিত সকলের কাছে জানতে চাইব, এই বিপর্যয়ের পটভূমি কি? এই অবধি বলে বিশপ হেলান দিয়ে দাঁড়ালেন। এতক্ষণ তিনি সোজা দাঁড়িয়েছিলেন। সামনে যারা বসে আছেন তাদের দিকে চোখ বুলালেন একবার। রয়েছে সরকারি আমলা ও অন্যান্য অফিসার, নৌবহরের অফিসের লোকজন যাদের মধ্যমণি হেল, আর রয়েছেন যুদ্ধরত সেনাদের আত্মীয়রা। এই প্যারাবেলে প্রভু তার কঠিন রূপ দেখিয়েছেন। তিনি তার টাকা ফেরত চান সুদ, চক্রবৃদ্ধি হারে সুদ সমেত। যে ভৃত্য তাকে মাত্র 1 পাউন্ড ফেরত দিচ্ছেন, তাকে প্রভু নিক্ষেপ করছেন বাইরে ঠান্ডায়। হ্যাঁ বন্ধুরা, পরম পিতা, যিনি এই গল্পের পুণ্যাত্মা ব্যক্তি, কঠিন দণ্ডদাতা। তিনি কঠিন, কিন্তু তিনি সঠিক। তিনি সবার থেকে সমান সুদ প্রত্যাশা করেন না। একজনের থেকে 10 নেন তো আরেকজনের থেকে 5। যে যা দিতে পারেন তিনি শুধু সেটুকুই নেন। শুধু অলস, অকৃতজ্ঞ, অবিশ্বাসী তৃতীয় ভৃত্য, যার কাছে শুধু 1 পাউন্ডই আছে, তাকে তিনি শাস্তি প্রদান করেন। সে তার কাজ করেনি, তাই তাকে যা দেয়া হয়েছিল, অর্থাৎ মূলধন, তাও কেড়ে নেওয়া হবে, অর্থাৎ সেই 1 পাউন্ড। এই গল্পের গভীর মানে মাত্র একটা অসাধারণ বাক্য প্রকাশিত হয়েছে, যার যা ক্ষমতা তার তত প্রাপ্তি। এখানে আমি আপনাদের অনুমতি নিয়ে একটু অন্য একটা কথায় যাব। এই পাউন্ড কথাটির মানে কি বুঝতে হবে। এই গল্পের 2টি পাঠ আমরা পাচ্ছি আমাদের পূর্ণ ধর্মগ্রন্থে। একটিতে বলা হয়েছে পাউন্ড, অন্যটিতে সম্পদ। সম্পদ মানে হতে পারে অর্থ, এর মানে হতে পারে মানসিক বা আত্মিক সম্পদ। সম্পদ হলো অর্থ, সাফল্য হলো প্রাচুর্য। যাক সে কথা। বন্ধুরা, এই পৃথিবীতে যেদিকে তাকাবেন সেদিকেই দেখবেন অসাম্য। সবাই ধরাধামে আসে ক্ষুদ্র আকারে, নগ্ন, অসহায় ও অবোধ। কিন্তু কিছুদিন পর থেকে তফাৎ দেখতে পাওয়া যায়। একজন নিচেই থেকে যান, আরেকজন তরতরিয়ে উপরে উঠে আসেন, সাফল্য লাভ করেন। সে অন্যদের থেকে বেশি বুদ্ধিমান, কুশলী, পরিশ্রমী, তাই সে উপরে উঠে যায়। তার হাতে আসে বেশি অর্থ, বেশি ক্ষমতা। এই অসাম্য তো পরিষ্কার। তাহলে ঈশ্বরের অভিপ্রায় কি? তিনি কি ভিন্ন ভিন্ন স্তরের মানুষকে ভিন্ন চোখে দেখেন? যার গুণ বেশি, ঈশ্বর কি তাকে বেশি ভালোবাসেন? না, তা নয়। তিনি তার পুরস্কার ভাগ করে দেন। কাউকে দেন 10টা শহর, কাউকে 5টা। যে যার করতে পেরেছে সে সেরকম পায়। এর বেশি কোনো ভেদাভেদ তিনি করেন না। তিনি সবাইকে সমান ভালোবাসেন। আর এই হলো ঈশ্বরের কাছে সবার সমান হবার অর্থ। কাজেই আমার বন্ধুরা, এই পাউন্ডের গল্পটা দিয়ে আমরা এবার বুঝব কিভাবে আমাদের এই অপটিমিস্টের বিপর্যয়কে দেখা উচিত। আমাদের দেশ এমন অনেক সন্তানে ভরা যাদের সাফল্যের তুলনা হয় না। আমাদের রাষ্ট্রনায়কেরা এই রাষ্ট্রজাহাজে চালনা করছেন। আমাদের সেনাপতিরা ম্যাপের ওপর ঝুঁকে পড়ে নতুন নতুন যুদ্ধের কৌশল উদ্ভব করছেন। আমরা, যাদের ঈশ্বর এ কাজের জন্য বেছেছেন, আমরা আপনাদের মনের পুষ্টি দিয়ে চরিত্র গঠন করছি। আর সেনারা যুদ্ধজাহাজে যাচ্ছেন, আর ঈশ্বরের যদি তেমন ইচ্ছা হয় তাহলে সেই জাহাজের সাথে অতলে তলিয়ে যাচ্ছেন। আমরা আমাদের সেই পাউন্ড ফেরত দিচ্ছি সুদ সমেত। এরাও তাই করছে। আসলে সবাই মিলে আমরা দেশকে ঈশ্বর যত পাউন্ড দিয়েছেন তাকে সুদে আসলে বাড়িয়ে চলেছে। কেন করছি?
যেদিন আমাদের স্বর্গের বিচার সভায় ডাক পড়বে, আমরা যেন আমাদের দেশের দিকে দেখিয়ে বলতে পারি, হে ঈশ্বর, তুমি আমাদের রাষ্ট্রনায়ক দিয়েছ, সেনাপতি দিয়েছ, ব্যবসায়ী দিয়েছ, সেনা দিয়েছ, আর দেখো আমি তোমার জন্য এই দেশ গড়েছি। এভাবে যদি আমরা দেখতে শিখি, যদি ভালো আর মন্দ দুইই দেখতে পাই, তাহলে আমরা শুধু একটা বিপর্যয় দেখব না, আমরা দেখতে পাবো বৃহত্তর ছবিটা। শুধু পার্থিব লাভ ক্ষতি নিয়ে যারা মেতে আছে তারা এটা দেখতে পাবে না। আমাদের চোখ উন্মিলিত করতে হবে, তবেই আমরা দেখতে পাবো যে যদিও আমাদের নাবিকেরা শত্রুর তীরসীমানায় পৌঁছতে পারেনি, তাদের আত্মত্যাগ বৃথা যায়নি। সেটা বুঝলে ওই কুয়াশার মধ্যে যে জাহাজ ডুবে গিয়েছে, যার নাম ছিল অপটিমিস্ট, সে নাম ভুল ছিল না। এই অপটিমিস্ট বা আশা হলো এখানেই তার যে বিপর্যয় তাকে দেশের মানুষ ঠিকমতো বুঝবে। সে জাহাজের ভবিতব্যে ডুবে যাওয়া থাকলেও তার থেকে আমাদের লাভ কিছু কম হয়নি। সে জাহাজ সুদ ও চক্রবৃদ্ধি হারে তোমাকে সুদ দিয়ে গিয়েছে, হে মহান প্রভু। স্মরণ সভার পরে মিস্টার পিচাম, মিস্টার ও মিসেস ম্যাকির, ন্যাশনাল ক্রেডিট ব্যাংকে যারা ছিলেন এবং সদ্য গঠিত দ সিন্ডিকেটের সভ্যরা সকলে মিলে কাছের এক রেস্তোরাঁয় গিয়ে বসলেন। সেখানে অ্যারনি প্রথম কথা বললেন। বন্ধুগণ, আজকের দিন ইংল্যান্ডের খুচরো ব্যবসার ইতিহাসে এক যুগ ফলক। এক মহান সিন্ডিকেটের নেতৃত্বের ভার আজ কাঁধে তুলে নিয়েছেন এমন একজন, যাকে বিগত কয়েক মাসে আমরা সকলে নিশ্চয়ই চিনেছি আমাদের ব্যবসার পথ প্রদর্শক হিসেবে। তার অসাধারণ ব্যবসায়িক বুদ্ধি, তার সাথে আছে তার অফুরন্ত প্রাণশক্তি এবং সর্বোপরি মানুষকে জয় করার ঈশ্বর দত্ত ক্ষমতা, যা আমরা সবাই দেখেছি। এইসব মহান গুণ নিয়ে আগামীকাল থেকে তিনি তার পুরো সময় মেধা ব্যয় করবেন আমাদের এই সিন্ডিকেটের স্বার্থে। এ আমাদের পরম সৌভাগ্য। অচিরেই জনগণ পর্দার পেছনে থাকা এই বিপুল শক্তি সম্বন্ধে অবগত হবেন এবং এর নিশ্চিত সাফল্য সম্বন্ধে তাদের কোনো সন্দেহ থাকবে না। আমরা ব্যবসায়ীরা একে অপরের সাথে কলহ বিবাদে অনেক সময় ব্যয় করেছি, অনেক অর্থের অপচয় হয়েছে, কিন্তু আর না, এখন থেকে আমরা লড়ব একসাথে। এ আমাদের সবার লড়াই। বিশপ তার বক্তৃতার পাউন্ডের প্যারামেল বলেছেন। আমরা নিশ্চিত থাকতে পারি আমাদের নতুন ডিরেক্টরেরা সেই পাউন্ডের থেকে যে কটা পয়সা আদায় করা সম্ভব সেটা করবেন, একটি পেনিও বাদ যাবে না। মিস্টার জে পিচাম তার বক্তব্যে একটি চমকপ্রদ কথা বললেন। আমি ভানভনিতা করতে পারি না, বললেন পিচাম। প্রথম থেকেই যে আমি আমার মেয়ের এই বিয়েতে খুশি ছিলাম এমনটা না। সত্যি কথা বলতে কি, ম্যাকিদের ব্যবসায়িক কার্যাবলী ভালো করে দেখার আগে পর্যন্ত আমার মেয়ে যে স্বামী নির্বাচনে ভুল করে বসল কি না সে ব্যাপারে আমার সন্দেহ ছিল। আমি দেখলাম ম্যাকিদের কার্যাবলীতে গরিব মানুষের জন্য কিছু করার ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হলো আমি একজন সমমনস্ক মানুষের দেখা পেলাম। বেশিরভাগ লোক এদের জন্য কিছুই ভাবে না, সেটা খুব ভুল। এদের শিক্ষা দীক্ষা নেই, কথা বলতে জানে না, এটা পরিষ্কার বোঝে না এ সমাজে ধনী দরিদ্র একসাথে মিলেমিশে থাকা কত প্রয়োজন। ধনী দরিদ্র মিলেমিশে না থাকলে সারা পৃথিবীর লোকের ওদের মতো দুর্দশা হবে, এটা এদের কাছে পরিষ্কার নয়। সব ঠিক, কিন্তু তার মানে এই নয় যে আমরা ওদের অবহেলা করতে পারি, মুখ ফিরিয়ে নিতে পারি। আপনারা সবাই এবং আমার জামাতা বাবা জীবন ওদের কাছে ব্রেড বিক্রি করেন, ঘড়ি বিক্রি করেন, আর না জেনে কি কি বিক্রি করেন। কিন্তু শুধু ওইসব জিনিসে তো আর জীবন চলে না। শুধু দাড়ি কামিয়ে আর সময় দেখে মানুষ খুশি থাকতে পারে না। ওদের কাছে বিক্রি করতে হবে সংস্কৃতি, কৃষ্টি, মানে দিতে হবে বই, সস্তা নভেল, যাতে জীবনটাকে বেশ চটকদার রংচঙে করে দেখানো হয়েছে। যে বই ওদের একটা সুন্দর জগৎ দেখাবে, দেখাবে উঁচুতলার লোকেরা কেমনভাবে থাকে, ভালো ভালো বাড়ি, খাবার দাবার, সুন্দরী সব নারী, দামি দামি গাড়ি, বিলাসবহুল জাহাজে চলাফেরা, এইসব আর কি। আমি লাভের কথা ভাবছি না, লাভ হয়তো এতে ভালোই হবে। আমি ভাবছি মানবজাতির কল্যাণে কত বড় একটা কাজ করা হবে সেই কথা। সোজা কথায় ওদের উত্তেজনা দিতে হবে। এই কথা সিন্ডিকেটের তরফ থেকে মিস্টার পিচামকে ধন্যবাদ জানালেন মিস্টার অ্যারন। তারপর হথন উঠে বিগত কয়েক মাসের মধ্যে ঘটা একটা মজার ঘটনার কথা বললেন। ন্যাশনাল ব্যাংকের আমরা যারা আছি এটা বুঝেছিলাম দোকানগুলোর মধ্যে এই খুনে প্রতিযোগিতা বন্ধ করতে হবে। মিসেস ম্যাকিড একবার ব্যাংকে এসেছিলেন। উনি ব্যবসা নিয়ে কোনো কথাই বলেননি, অন্য কথা বলছিলেন, কিন্তু ওনার কথা শুনে আমাদের মনে হলো উনি ভালো নেই। বয়স্ক লোকদেরও মন বলে তো কিছু থাকে, একেবারে ভোঁতা তো আর হয়ে যায় না। তাই আমরা মিস্টার ম্যাকিদের সাথে দেখা করতে গেলাম ওনার সেলে। উনি নিরপরাধ,
কিন্তু তখন পর্যন্ত সাংঘাতিক কড়াভাবে অভিযুক্ত। আর সেখানে গিয়ে ওনার সাথে এই বিভিন্ন সংস্থাকে মিলিয়ে নতুন সংস্থা গড়া নিয়ে কথা হলো। কাজেই এটা বলতেই হবে, একটু সেকেলে শোনালেও বলতে হবে, আসলে ঘটনাটা ব্যবসায়িক বুদ্ধির সাফল্য নয়, এটা হলো সেই চিরন্তন ভালোবাসার জয়। এবার বলতে উঠলেন পলি। এখন তাকে পাকা পিচফলের মতো দেখাচ্ছে। আমরা মেয়েরা বক্তৃতা দিচ্ছি, এটা পুরুষেরা খুব একটা পছন্দ করেন না, কারণ এই বক্তব্য রাখার ব্যাপারটা শুধু তাদের নিজেদেরই এলাকা বলে তারা মনে করেন। তবে তাও বলবো, আমি যে সারা জীবন শুধু নিজের হৃদয়ের কথা শুনে চলেছি, আর অনেক ঘটনাতেও আমার স্বামীর প্রতি ভালোবাসায় কোনো দাগ পড়েনি, এজন্য আমি নিজেকে ভাগ্যবতী মনে করছি। অবশ্যই ছেলেদের মতো আমরা অত পরিষ্কারভাবে ভাবতে পারি না, কিন্তু আমার উদাহরণ দিয়েই বলা চলে যে সত্যিকারের ভালোবাসাও যথেষ্ট সফল হতে পারে। তবে তার জন্য সে ভালোবাসাকে হতে হবে মজবুত, আর কে কি বলল তা নিয়ে মাথা ঘামালে চলবে না। যে অসাধারণ পরিকল্পনা ছেলেরা করে হয়তো বেশিরভাগ সময়ই সফল হয়, কিন্তু আমরা মেয়েরা অনেক সময় বেশি সফল হই শুধু ভালোবাসার জোরে। এটা শুনতে যেমনই লাগুক, কথাটা সত্যি। কতবার তো দেখেছি আমার স্বামী ম্যাকিত পোড় খাওয়া ব্যবসায়ী, তার সবকিছু বাজি রাখতে রাজি হয়ে গেছেন শুধু এটা নিশ্চিত করতে যে আমাদের কেউ আলাদা করতে পারবে না। কি ম্যাকিত, কিছু ভুল বলেছি? অবশেষে ম্যাকিত বলতে উঠলেন, আমার প্রিয়তমার স্ত্রী ও আমার শ্বশুরমশাই আর উপস্থিত আমার বন্ধুরা, এত রকম ভুল বোঝাবুঝির পরেও আমরা আজ যে সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি তাতে আমি খুবই খুশি। এতে লুকোবার কিছু নেই, আমার গরিব ঘরে জন্ম। সবসময় আমার এরকম টেবিলে এরকম সম্ভ্রান্ত লোকেদের সাথে বসার সুযোগ ছিল না। একেবারে অন্য পরিবেশে খুব সাধারণভাবে আমি জীবন শুরু করেছিলাম, কিন্তু মূলত আমার আগ্রহ একই থেকে গেছে। একজন মানুষের সাফল্যের পেছনে দুটি জিনিস থাকতে পারে, হয় তার উচ্চাশা, নয়তো কোনো জটিল ঘটনাচক্র। আমার কোনোদিনই বিশাল ভাবনা চিন্তা কিছু ছিল না। আমার লক্ষ্য ছিল ওই কুঁড়ে ঘরের বাইরে থাকতে হবে। মনে বিশ্বাস করতাম একটাই কথা, যে দুর্বল সে মরে, যে শক্তিশালী সে লড়ে। আর কথা তো সবাই জানে যে জগতে শুধু আমার মতো লোকেরাই সবথেকে উপরে ওঠে। যদি আমার এই বিশ্বাসের কথা কেউ না মানেন, তাহলে এই মুহূর্তে তিনি উচ্চাসনে বসে থাকলেও অচিরেই নিচে এসে যাবেন। কারণ এই কথাটা আমি মানি, ব্যবসার জগতে আমার মতো লোকের দরকার। নিয়তি তার হাতে যে 1 পাউন্ড দিয়েছে, অন্যরকম লোক তার থেকে সামান্যতম লাভও ওঠাতে পারবে না। আমি এখানে দাঁড়িয়ে কোনো ভবিষ্যৎবাণী করতে যাব না, শুধু এটুকু বলবো যে আমার বিশ্বাস এই সিন্ডিকেট তার দায়িত্ব পালন করবে। একটা কথা তো জলের মতো পরিষ্কার, জিনিসের দাম এখন যেরকম কম আছে তেমন থাকতে পারে না। আমি এই কথা বলে শেষ করব, উঠতে থাকো, আমাদের উদ্যমের জোরে আকাশ ছোবো আমরা। পার অ্যাসপেরো অ্যাট এস্ট্রা। ভাষণের শেষ দিকে উপস্থিত সকলে হঠাৎ খুব গম্ভীর হয়ে গিয়েছিলেন। সবারই মনে হচ্ছিল যেন একটা মূল সমস্যাকে ছুঁয়ে ফেলেছে ম্যাকিত তার বক্তব্যের মাধ্যমে। সবাই যে যার গ্লাসের পানিও চুমুক দিয়ে গ্লাস খালি করে ফেললেন। গরিবের 1 পাউন্ড। যার হাতে নেই কোনো মালকড়ি, সে কি আর করবে বলো? চিতা জ্বালা আছে, শুয়ে পড়ো বাপু, সেটাই সব থেকে ভালো। ভুল, সেটাই যদি ওরা করে, মাল কিভাবে তুলব ঘরে? ওরে বোকা, ওরা যদি হারমাস না করে কালি, ভাণ্ডার আমাদের থাকবে যে খালি। ছেলে ভুলানো ছড়া। পদাতিক সেনা ফিউকুম্বির স্বপ্ন। সেদিন সেন্ট পলসের স্মরণসভায় ফিউকুম্বিও গিয়েছিল। কক্সের উপরে আক্রমণ করার পর থেকে একবারই মাত্র সে ওল্ড ওক স্ট্রিটের বাড়িতে গেছে। তাকে দেখা মাত্র পদাঘাত করে বাড়ি থেকে বার করে দিয়েছেন বিয়ারি। সেন্ট পলসে সে গিয়েছিল পিচামের সাথে দুটো কথা বলার সুযোগ পাবার আশায়। সে জানত পিচামের সাথে অপটিমিস্টের কিছু একটা সম্পর্ক ছিল, তবে পিচামের কাছাকাছি সে গিয়ে উঠতে পারেনি। তবে চার্জের মধ্যে বসতে পেয়েই সে বেশ খুশি। ভেতরটা বেশ গরম। বসে বসে সে শুনল পাউন্ডের গল্প। তারপর সে বন্দরে খানিক ঘুরে বেড়ালো। এখন তার ঘর নেই, সে নির্বান্ধব। পুলিশ দেখলেই গা ঢাকা দেয়। এবার তার অবস্থার উত্তরোত্তর অবনতি হতে থাকল। মেরি সয়ারের মামলার ব্যাপারে সে কিছুই জানত না, কারণ সে কখনো কাগজ পড়ত না। নভেম্বরের কনকনে ঠান্ডা এক সকালে একটা রুটির দোকানের সামনে হইচই শোনা গেল। একটা ছেলে এক রুটির একটা বান্ডিল তুলে নিয়ে পালিয়েছে। দোকানের লোকে চেঁচামেচি জুড়ে দিয়েছে। তাই শুনে অতি উৎসাহে পথচারীরা চোরকে ধাওয়া করেছে। ছেলেটা প্রাণপণে দৌড়ে কিন্তু বেশি দূরে যেতে পারল না। বাকের মুখে একটা লোক একটা পা বাড়িয়ে দিয়েছে। হুমড়ি খেয়ে রাস্তায় পড়ল সে। তাকে ধরে প্রথমে দোকানে নিয়ে আসা হলো, তারপর পুলিশ এসে তাকে নিয়ে গেল।
গজগজ করতে করতে চলে গেল সবাই। যারা ছেলেটাকে তাড়া করেছিল তাদের মধ্যে ছিল ছেঁড়া কাপড় জামা পরা একটা লোক। তার আসল বয়স বোঝা ভার। ছেলেটাকে যখন পুলিশের হাতে তুলে দেওয়া হলো, সে চলে গেল বন্দরের দিকে। সেখানে একটা জায়গা জানে, রাতটা কাটাবার সুযোগ হলেও হতে পারে। এই লোকটাই একটা পা বাড়িয়ে দিয়ে ছেলেটাকে ফেলে দিয়েছিল। তবে সে যে কিছু ভেবেচিন্তে কাজটা করেছে এমনটাও নয়। ব্রিজের নিচে পৌঁছে সে পকেট থেকে কাগজে মোড়া একটুখানি খাবার বার করে ধীরে ধীরে খেল। একটা পায়ে যে ছেঁড়া জুতোটা আছে সেটা খুলল। একটা পাথরের খাঁজে রাখা একটা খবরের কাগজ বার করে পাতল। এর মধ্যে গায়ের কোটটাও খুলে ফেলেছে। হাত ভাঁজ করে মাথার তলায় দিয়ে যতটা সম্ভব কুণ্ডলি পাকিয়ে সে শুয়ে পড়ল। গায়ে চাপা দিল কোটখানা। তারপর সে ঘুমিয়ে পড়ল। আর সে স্বপ্ন দেখল। বছরের পর বছর কষ্টের পর সুদিন এসেছে। জনতা জেগেছে, ঝেড়ে ফেলেছে তাদের শাসকদের। মন থেকে মুছে ফেলেছে একটু আরাম পাবার আশা। এই একটু আরামের আশাটাই বোধহয় সবথেকে বড় শত্রু। সবথেকে বড় কথা, আশা ছলনায় আর ভুলছে না কেউ। তাই জয় এসে গেছে হাতের মুঠোয়। পাল্টে গেছে গোটা দুনিয়া। নোংরামোর আর কোনো গৌরব নেই। প্রয়োজনীয়তাই সবথেকে সম্মানিত। বোকামোর সব সুযোগ সুবিধা চলে গেছে। নির্মমতা আর সাফল্যের চাবিকাঠি নয়। প্রথমটা নয়, দ্বিতীয়টাও নয়, তৃতীয় আর চতুর্থই এই বিচারের দিন আসতে দেরি করিয়ে দিয়েছে। সেদিনের মানে কি তা তো সবাই জানে। সেই কবে থেকে এই দিনটার আলোচনা চলছে, চলছে জল্পনা কল্পনা। সব জাতি, সব দেশের মানুষ কত নিপুণভাবে এই দিনটার কল্পনা করে রেখেছে। অনেক লোক এই দিনের আশাটা ঠেকিয়ে রাখার চেষ্টা করেছে একেবারে সৃষ্টির শেষ দিন অবধি। কিন্তু তাদের সে চেষ্টাকে লোকে দেখেছে সন্দিগ্ধ চোখে। যাই হোক, কোনো দেশ আর অপেক্ষা করতে রাজি নয়। এই বিচারের দিন পৃথিবীর থেকে জীবন শেষ হয়ে যাবার দিনে আসবে তা তো হতে পারে না। এদিন তো আসলে জীবনের ভূমিকা রচনা করবে। শেষে আসলে হবে কি করে? এই দিন আসার আগে অবশ্যই জীবন যাকে বলে প্রকৃত অর্থে তা ছিল না, এখন আছে। স্বপ্নে ফিউকুম্বি নিজেই এই বিচারের দিনে বসেছে বিচারকের আসনে। এই আসনে বসা সহজ হয়নি। সাংঘাতিক লড়তে হয়েছে। চিৎকার চেঁচামেচি করেছে সবাই একেবারে পাগলের মতো এই আসনে বসার জন্য। কিন্তু যে স্বপ্ন দেখছে তাকে তো আর আটকানো যায় না। সে সাধ্য কারও নেই। তাই আমাদের বন্ধু চিরকালের সবথেকে বড় বিচার সভায় বসেছে বিচারক হয়ে। এ যাবৎ যত বিচার হয়েছে তার মধ্যে সবথেকে সৎ, সবথেকে পূর্ণাঙ্গ ও সবথেকে প্রয়োজনীয় এই বিচার সভা। আমাদের বিচারকের বিচারের দায় শুধু যারা জীবিত তাদের মধ্যে সীমাবদ্ধ নেই। যারা গতায়ু আর জীবদ্দশায় গরিব, সহায়, সম্বলহীন মানুষের ওপর অন্যায় অবিচার করে গিয়েছে কথায় বা কাজে, তাদেরও বিচার করতে হবে এই বিচারককে। কাজেই প্রাক্তন সেনা ফিউকুম্বি, যে আজ সর্বোচ্চ বিচারপতি, তার সামনে দায়িত্ব সুবিশাল। ফিউকুম্বি ভেবে দেখল কয়েক শতাব্দী লেগে যাবে সব বিচার শেষ হতে। কারণ যারা জীবিত আর যারা কখনো না কখনো জীবিত ছিলেন, সবার অভিযোগই তো শুনতে হবে। কার বিচার দিয়ে শুরু করবেন অনেক ভেবে সে সিদ্ধান্তে এলো ফিউকুম্বি। এই সিদ্ধান্তে আসতেই লেগে গেল বেশ কয়েক মাস। জাহাজডুবিতে মৃত নৌসেনাদের স্মরণ সভায় বিশপ বলেছিলেন একটি গল্প। এই গল্প 2000 বছর ধরে চার্চে চর্চিত হচ্ছে। এই গল্পের যিনি আবিষ্কর্তা, ফিউকুম্বির মতে তিনি এক বিশেষ অপরাধে অপরাধী। কাজেই সে ঠিক করল তার বিচারটাই করবে প্রথমে। বিচার সভা বসেছিল একটা উঠোনে। সেখানে চারদিকে কাপড় জামা শুকোতে দেওয়া হয়েছে দড়িতে। আর উপস্থিত আছে 14টা কুকুর। তাদের খাঁচাও সেখানে। বিচারের সব কথা মন দিয়ে শুনছে তারাও। তাদের খেতে দেওয়া হয়নি, আর হবেও না যতক্ষণ না এই মামলার রায়দান হচ্ছে। অভিযুক্তকে নিয়ে আসলো দুজন ভিখারি। লোকটার পোশাক পরিচ্ছদ থেকে মনে হয় যে সে হয় ছোটখাটো ব্যবসায়ী, নয়তো কামার বা কুমোর গোছের কিছু। বিচারকের টেবিলে পড়েছিল একটা খোলা ছুরি আর কালিতে লেখা একটা চিঠি। সেই চিঠির উপরে আবার ছাপা কি একটা কাগজ আটকানো রয়েছে। বিচারক প্রথমেই প্রশ্ন করলেন অভিযুক্ত যে যে কথা বলেছেন তার ফল যে কত সুদূর প্রসারী তা তিনি নিজে জানেন কিনা। অভিযুক্ত জানালেন তিনি জানেন, এবং সর্বত্র তিনি ধর্মীয় শিক্ষক বলেই পরিচিত। এই অভিযুক্ত যা যা বলছিলেন সবই লেখা হচ্ছিল। লেখার কাজটা করছিল এক অতিকায় চেহারার ভিখারি, যার নাম স্মিথি। মহান বিচারপতি জানেন পেশকারের কাজে এই স্মিথি একেবারে নিখুঁত। একসময় যখন আজকের বিচারক ফিউকুম্বি ভিক্ষা করত, তখন এই স্মিথি তার দিনের আয়ের হিসেব লিখে রাখত একই নৈপুণ্যের সাথে। বিচারকের পরের প্রশ্ন ছিল নিজের লেখা প্যারাবেলে তিনি যে ভুল কথা লিখে মানুষকে ভুল বুঝিয়েছেন, এই অপরাধ অভিযুক্ত স্বীকার করছেন কিনা। তিনি কি দোষী নাকি নির্দোষ? অভিযুক্ত উত্তেজিত হয়ে তিনি যে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে শুরু করে দিলেন।
তার বক্তব্য পরিশ্রম আর উপযুক্ত ব্যবসা বুদ্ধি থাকলে 1 পাউন্ড খাটিয়ে 5 বা এমনকি 10 পাউন্ড আয় করাও অসম্ভব নয়। যখন প্রশ্ন করা হলো তিনি ঠিক কিরকম বুদ্ধির কথা বলছেন, তিনি বারবার বলতে লাগলেন সাধারণ কার্যকারী বুদ্ধি। বিচারক আরও বিশদে জানতে চাইলে অবশেষে স্বীকার করলেন সাধারণ জাগতিক ব্যাপারে তিনি বিশেষ উৎসাহ দেখান না, কাজেই সে ব্যাপারে তিনি জানেন সামান্যই। বিচারক সোজা তাকিয়ে থাকলেন আসামির দিকে। বুঝতে হবে সত্যি বলছেন না মিথ্যা। এবার টেবিল চাপড়ালেন বিচারক, যার ফলে মরচে ধরা ছুরি আর চিঠি ছিটকে উঠল। কিন্তু বিচারক কিছু বললেন না। তারপর প্রশ্ন করলেন, আপনি বলেছেন যে কেউ কেউ নয়, সবাই এই 1 পাউন্ড পায়। এইটাই আপনার বিচারের একেবারে মোদ্দা কথা, এখানেই আপনি ফেঁসেছেন। অভিযুক্ত জানালেন তিনি সত্যি এরকম কথা বলেছেন। তিনি অবাক, এটা মোদ্দা কথা কেন হতে যাবে? বেশ, তাহলে আমাদের বলুন, প্রশ্ন করলেন বিচারক। কে আপনাকে বলেছে যে সবাই এই 1 পাউন্ড পায়, যেটা 5 বা এমনকি 10 পাউন্ড হয়ে ওঠে? সবাই বলে, ধীরে উত্তর দিলেন অভিযুক্ত। তিনি এখনও বুঝে উঠতে পারছেন না কোথায় ভুল করেছেন। জাজ ঘণ্টা বাজালেন। এই ঘণ্টা দ্বিপ্রাহরিক আহারের সময় বাজে। সেই দড়িতে টাঙানো কাপড়ের পেছন থেকে অনেক লোক বেরিয়ে এলো। এদের বেশভূষা সবই অভিযুক্তের মতো। আসলে এরা অভিযুক্তেরই লোক। কেউ তার যৌবনের বন্ধু, কেউ বা তার শিক্ষক, কেউ প্রভু, কেউ প্রতিবেশী, কেউ আবার একেবারে আত্মীয়। এরা বিচারকের টেবিলের সামনে সার বেঁধে দাঁড়ালো, আর এদেরও প্রশ্ন করা শুরু হলো। এরা সবাই জানালো 1 পাউন্ড সবাই পেয়েছে। সেই পাউন্ড হলো তাদের জ্ঞান, বুদ্ধি, পরিশ্রম। এছাড়া আর কিছু পেয়েছ তোমরা? জানতে চাইলেন বিচারক। একজন জানালো তার একটা ছুতোরের কাজের দোকান আছে। এ হলো অভিযুক্তের বাবা। আরেকজন তার বাবা মায়ের কাছে কিছু টাকা পেয়েছে, তার জোরে সে লেখাপড়া করতে পেরেছে। এ হলো অভিযুক্তের শিক্ষক। একজন পৈতৃক সূত্রে পেয়েছেন একটা মুদিখানা, ইনি অভিযুক্তের প্রতিবেশী। বিচারক সবার কথা শুনেই মাথা নাড়লেন। মনে হলো তিনি এসবই শুনবেন আশা করেছিলেন। তিনি এবার কুকুরগুলোর দিকে তাকালেন। তারা তাদের খাঁচার লোহার গারদে ধাক্কাচ্ছে। সেদিকে তাকিয়ে নিঃশব্দে হাসলেন বিচারক। তাহলে দেখছি 1 পাউন্ডের সাথে অনেক কিছুই আসে, বললেন বিচারক নিজের মনে। তারপর সাক্ষীদের দিকে ফিরে বললেন, তোমরা সবাই বুদ্ধি করে সেই পাউন্ড খাটিয়েছ? সবাই এক বাক্যে জানালো সবাই সাধ্যমতো 1 পাউন্ডের সদ্ব্যবহার করেছে। যা পেয়েছে তা তারা জমিয়ে রেখেছে, সে টাকা সুদে আসলে বাড়িয়েছে। তারপর ছেলেমেয়ে বড় হলে তাদের সবাইকে 1 পাউন্ড করে দিয়েছে। বিচারক আবার কুকুরদের দিকে তাকিয়ে হাসলেন। আবার অভিযুক্তকে প্রশ্ন করলেন বিচারক। জানতে চাইলেন এমন কারোর সাথে তার দেখা হয়েছে কিনা যিনি এই 1 পাউন্ড পাননি। অভিযুক্ত মাথা নাড়লেন, তেমন কাউকে দেখেননি তিনি। আবার সেই ঘণ্টা বাজালেন বিচারক। আবার সেই একই জায়গা থেকে অন্য অনেক লোক বেরিয়ে এলো। এদের পোশাকের অবস্থা খারাপ, চলছেও ক্লান্তভাবে। তোমরা আবার কারা? জিজ্ঞেস করলেন বিচারক। আর এই সাক্ষীদের সাথে একসাথে এসে দাঁড়াওনি কেন? জানা গেল এরা সবাই সাক্ষীদের ভৃত্য। প্রভুদের সাথে একসাথে দাঁড়ালে সেটা বেয়াদবি বলে গণ্য হবে বলে আলাদা দাঁড়িয়েছে। তা তোমরা এই অভিযুক্তকে চেনো? জানতে চাইলেন বিচারক। তারা চেনে। ইনি অনেক সময় এসে তাদের সাথে কথা বলেছেন। অন্য অনেক কিছুর সাথে তিনি এও বলেছেন, সব মানুষ ঈশ্বরের কাছ থেকে 1 পাউন্ড লাভ করেন। তার কর্তব্য আত্মিক ও দৈহিক শক্তি কাজে লাগিয়ে সে টাকা বাড়িয়ে সে টাকাকে ভালো কাজে লাগানো। তার মানে উনিও তোমাদের চেনেন? অবশ্যই, তারা বলল। অভিযুক্তকেও স্বীকার করতে হলো তিনি ওদের চেনেন। তা তোমরা তোমাদের টাকা বাড়াতে পেরেছ? বেশ কড়াভাবে জানতে চাইলেন বিচারক। সব হয়ে পিছিয়ে গেল সকলে। তারা বলল, না। আর উনি দেখেছেন যে তোমাদের পাউন্ড একটুও বাড়ছে না? এর কি উত্তর দিলে ঠিক হবে প্রথমে তারা ভেবে পেল না। তবে একটু পরে ওদের মধ্য থেকে একটা ছোট ছেলে এগিয়ে এলো। এ ছেলেটিকে অবিকল সেই ছেলেটার মতো দেখতে যাকে কাঠের পা বাড়িয়ে ফেলে দিয়েছিল ফিউকুম্বি। সে বীরের মতো বিচারকের মুখোমুখি দাঁড়িয়ে বলল, উনি নিশ্চয়ই দেখেছিলেন, কারণ আমরা শীতে জমে যেতাম, আর খাবার পরেও আমাদের খিদে যেত না। খাবার পেতাম এতই কম। আপনি দেখুন আমাদের দেখে তো বোঝা যায় কি না? দুটো আঙ্গুল মুখের মধ্যে পুরে শীষ দিল ছেলেটি। আর সেই শুকোতে দেওয়া কাপড়ের পেছন থেকে বেরিয়ে এলেন এক মহিলা। তার সর্বাঙ্গে জল ঝরছে। ইনি মেরি সয়ার। ভালো করে দেখার জন্য বিচারক সামনের দিকে একটু ঝুঁকে বসলেন। আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, যেখান থেকে আপনি আসছেন সেখানটা কি ঠান্ডা? কিন্তু দেখছি প্রশ্ন করার দরকার নাই। সেখানটা সত্যিই ঠান্ডা। বিচারক খেয়াল করলেন মেরি ক্লান্ত। তিনি প্রশ্ন করলেন, বসুন মেরি, আপনি অনেক দূরে হেঁটে এসেছেন। মেরি একটা চেয়ারের জন্য এদিক ওদিক তাকালেন, কিন্তু আর কোনো চেয়ার সেখানে ছিল না। বিচারক আবার ঘণ্টা বাজালেন।
সেই ঘণ্টা বাজার সাথে সাথে অল্প তুষারপাত শুরু হলো নির্দিষ্ট একটা জায়গায়। সেই তুষারে গাছের গুঁড়ির মতো ব্যাসের একটা বেদি তৈরি হয়ে গেল। সেই বেদির ওপরে বসতে পারেন মেরি। একটু ঠান্ডা লাগবে, আবার গরম হয়ে গেলে গলেও যাবে, কিন্তু তাতে আমার কিছু করার নেই। গলে গেলে আবার না হয় উঠে দাঁড়াবেন, বললেন বিচারক। সাক্ষীদের দিকে ফিরে তিনি বললেন, তাহলে প্রমাণ হয়ে গেল তোমাদের এমন জায়গায় ফেলে দেয়া হয়েছিল যেখানে তোমাদের কষ্টে চিৎকার করতে হতো, ঠান্ডায় দাঁত কপাটি লেগে যেত। একজন বেশ সাহসের সাথে জানালো, আমাদের বাইরে ঠান্ডায় রেখে দেওয়া হতো। বিচারক আরও গম্ভীর হয়ে গেলেন। এবার আবার অভিযুক্তের দিকে ফিরে বললেন, মামলা তো কঠিন হয়ে পড়ছে, আপনার হয়ে কারো সওয়াল করা দরকার, তবে আপনার সাথে তার বলতে হবে। আবার ঘণ্টা বাজালেন বিচারক। বাড়ির থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চোখ মুখ দেখে তাকে ঠিক উদার প্রকৃতির বলে মনে হয় না। তাহলে আপনি অভিযুক্তের হয়ে লড়বেন? বেশ, ওনার পেছনে গিয়ে দাঁড়ান। সেই লোকটি অভিযুক্তের পেছনে গিয়ে দাঁড়ালেন। অভিযুক্ত ফ্যাকাশে হয়ে গেলেন। তিনি বুঝে গিয়েছেন এই উকিল নিযুক্ত করে আদপে বিচারক তার ক্ষতিই সাধন করলেন। বিচারক সবাইকে পুরো পরিস্থিতি ভালো করে বুঝিয়ে দিলেন। আদালত মনে করছে অভিযুক্ত দুটি ব্যাপারে যা বলেছেন তা সঠিক। ১. সঠিকভাবে কাজে লাগালে ১ পাউন্ডকে বাড়িয়ে তোলা যায়। আর ২. যারা সে কাজ করতে পারেনি তাদের ঠান্ডায় বাইরে বার করে দেওয়া হয়েছিল। তাদের আর্তনাদ বা দাঁত কপাটি লেগে গেলেও কারো মায়া দেওয়া হয়নি। কিন্তু সবাই এই ১ পাউন্ড করে পেয়েছিলেন এ কথা বিশ্বাস করার কোনো কারণ আদালত দেখছে না। বিচারক প্রশ্ন করলেন, মেরি স্যার, আপনি মিস্টার ম্যাকিতের কাছে একটি চুক্তি সই করেছিলেন। সেখানে কি লেখা ছিল আপনার দোকানের আশেপাশে কেউ আর আপনার মতো একই রকম দোকান খুলতে পারবে না? মেরি একটু ভেবে বললেন, না। তা চুক্তি সই করার আগে সেটা আপনি খেয়াল করলেন না কেন? আমি জানি না। বিচারক আবার ঘণ্টা বাজালেন। আর সেই মেলে রাখা কাপড়ের আড়াল থেকে বেরিয়ে এলেন এক লম্বা চেহারার ব্যক্তি। তার হাতে একটা বেত। ইনি প্রাক্তন শিক্ষক। এটা কীরকম ব্যাপার হয়েছে জানতে চাইলেন বিচারক। আপনি আপনার ছাত্রছাত্রীদের পড়তে শেখাননি? রেগে উঠলেন বিচারক। না না, ও পড়তে পারে। চুক্তি পড়তে পারে না? একদম পারে না। বিচারক এখন ভীষণই রেগে উঠেছেন। শিক্ষক মনে হলো বেশ মর্মাহত। হোয়াইট চ্যাপেলে যারা আমার কাছে পড়ছে তাদের কোনো চুক্তিপত্র পড়ার দরকার হয়নি, বললেন শিক্ষক। অপমানটা হজম করতে পারছেন না তিনি। তাদের বলা হয়েছে কাজ করতে শিখতে কাজের কোনো চুক্তিপত্র পড়ার তাদের দরকার পড়বে না। সংঘমৈত্রী মানে কি? প্রশ্ন করলেন বিচারক। তার মানে কয়েকটি দেশের মধ্যে জোট। কিন্তু এর সাথে এ মামলার কি সম্পর্ক? তা বেশ, জোট। আর অ্যাটিকা বলতে কি বোঝেন? শিক্ষক উত্তরটা জানেন, কিন্তু তাও চুপ করে থাকলেন। মনে মহান বিচারক ক্ষুণ্ণ হয়েছেন মনে হলো। তাও তিনি বলে চললেন। অভিযুক্তকে জিজ্ঞেস করলেন, আপনি তো লেখাপড়া করেছেন, তা স্কুলে যেতে ভালো লাগতো? এখন অভিযুক্তের মাথা তার বুকের উপরে ঝুঁকে পড়েছে। তিনি মাথা নেড়ে হ্যাঁ বললেন। তাহলে বলুন, এটিকা কি? অভিযুক্ত জানেন না। শিক্ষক তাকে বলে দেবার চেষ্টা করলেন। তার ছাত্র হয়ে অভিযুক্ত এটা জানেন না, এটা ভালো লাগলো না শিক্ষকের। বললেন বিচারক। আপনি বিশেষ জানেন টানেন না দেখছি। কিন্তু সেই ছোটখাটো চেহারার লোকটি, যিনি এসেছেন অভিযুক্তের হয়ে সওয়াল করতে, হঠাৎ চেঁচিয়ে উঠলেন, জানেন না মানে? উনি অনেক জানেন। যা জানেন তা আমাদের জন্য হয় বেশি। বেশ বেশ, যান্ত্রিকভাবে বললেন বিচারক। আবার ঘণ্টা বাজালেন বিচারক। এবার অন্য একটি লোক এলো। এ পড়ে আছে খানসামার পোশাক। এ হলো সেই পানশালার মালিক যা কিনেছিল ফিউকুম্বি। এ কি লিখতে পারে? প্রশ্নটা শিক্ষকের জন্য। শিক্ষক পুরনো ছাত্রকে চিনতে পারলেন। তার মস্ত মাথাটা নেড়ে জানালেন লোকটি লিখতে পারে। কিন্তু আমি যতদূর জানি, বেশ রেগে সাক্ষীকে বললেন বিচারক, এটা তুমি কোথাও লিখে রাখনি যে যতদিন আশপাশে বাড়ি বানানোর কাজ চলবে শুধু ততদিনই খদ্দের আসবে পানশালায়। ওসব লিখব কি করে? বললেন খানসামা। আমার অনেক ধার হয়ে গিয়েছিল। পানশালা বেচে সব ধার মিটিয়ে আমি আবার খানসামার কাছে ফিরে গিয়েছিলাম। তার মানে উনি ওসব লিখতে পারতেন না? চিৎকার করে উঠলেন বিচারক। তিনি আবার রেগে গিয়েছেন। অবশ্য তারপরেই নিজেকে সামলে নিলেন আর চুপ করে গেলেন। এবারে সবাই যখন বিচারকের পরের প্রশ্নের জন্য অপেক্ষা করছেন, তিনি হঠাৎ উঠে দাঁড়ালেন। তারপর সেই শিক্ষকের কাছে গিয়ে একেবারে বন্ধুর মতো আন্তরিকভাবে জানতে চাইলেন অ্যাটিকা বলতে তিনি কি বোঝেন। আসলে এটা উনি জানেন না, কারণ এই অবধি আসার আগেই ওনার সেই ছেঁড়া ব্রিটানিকাখানা ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষক শুধু একবার তাকালেন, কোনো উত্তর দিলেন না। সর্বোচ্চ বিচারক দীর্ঘশ্বাস ফেলে তার আসনে ফিরে এলেন। কিন্তু উনি বুঝতে পারছিলেন না এভাবে কিভাবে এগোবেন।
মুখ্য সাক্ষীর দিকে তাকালেন, দেখলেন তিনি আবার সেলাইয়ের কাজে ফিরে গিয়েছেন। তিনি সুদ চালাচ্ছিলেন, দিচ্ছিলেন 4-এর পর 4, কিন্তু মালের যোগান বন্ধ। কাজেই তার কাছে কাপড় নেই। কাজেই সেলাই পড়ছে হাওয়ায়, আর কোনো জামা তৈরি হচ্ছে না। চিন্তিতভাবে বিচারক প্রশ্ন করলেন, যদি মালের যোগান বন্ধ না হয়ে যেত আর যদি নতুন দোকান না খোলা হতো, তাহলে হয়তো আপনি ব্যবসায় সফল হতেন। হতাম তো, ক্লান্তভাবে বললেন মহিলা। আমার কাছে সেলাইয়ের মেয়েগুলো তো ছিল। এটা একটা খুব গুরুত্বপূর্ণ কথা, বললেন বিচারক। কিন্তু মুশকিল হলো আর যে এগোতে পারছি না। সবটা পরিষ্কারভাবে বোঝা যে এত কঠিন, তা তো আগে বুঝিনি। বিচারক আবার উঠলেন। এবারে এগিয়ে গেলেন কুকুরদের খাঁচার কাছে। তারা আনন্দে কুই কুই করে উঠল, কারণ তারা ভাবল এবারে খাবার পাবে। কিন্তু এখনো তো সমস্যা মেটেনি। প্রধান বিচারপতি উঠোনের অন্যদিকে তাকালেন। সেখানে আসামি পক্ষের সাক্ষীরা দাঁড়িয়ে। তারা সম্পূর্ণ মানুষ, পরনে ভালো পোশাক, তাদের জীবন সাফল্য আর আশায় ভরা। এরা ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে একদল মানুষ। তারা অভুক্ত, তাদের সর্বাঙ্গে অকাল বার্ধক্যের ছাপ। বরফের ওপরে বসে সেলাই করে চলেছেন সেই মহিলা। সেলাই পড়ছে হাওয়ায়। সেই ছেলেটাও আছে, হাতটা তার এমনভাবে বেঁকে আছে যেন ভারী রুটির বোঝা বইছে সে, যদিও হাতে কোনো রুটি নেই। কাঠের পা ঠকঠক করে বিচারক আবার তার আসনের দিকে এগোলেন। আসামির খুব কাছ দিয়ে যাবার সময় কি যেন ভাবলেন আর তাকে প্রশ্ন করলেন নিচু স্বরে, তাহলে আপনি কিছুই বুঝে উঠতে পারছেন না? আসামি কাঁধ ঝাঁকালেন, কিছু বললেন না। এত বৈষম্য! হতাশ বিচারক। আর কোনো কারণ নেই, কিন্তু তাও কিছুকে তো দোষী সাব্যস্ত করতে হবে। কিন্তু কাকে? অনিশ্চিতভাবে দাঁড়িয়ে রইলেন বিচারক। বুঝে উঠতে পারছেন না আবার ওই বিচারকের আসনে গিয়ে বসার কোনো মানে আছে কিনা। আসলে আমারই দোষ, ভাবলেন বিচারক। আমি বড্ড অশিক্ষিত, একেবারে গণ্যমূর্খ। তারপরে হঠাৎ চলতে শুরু করে টেবিলে ফিরে এলেন। তার মনে পড়ে গিয়েছে সম্প্রতি তাকে একটা ক্ষমতা দেয়া হয়েছে। টেবিলে ফিরেই বেশ জোরে ঘণ্টা বাজালেন। এবারে টাঙানো কাপড়ের আড়াল থেকে বেরিয়ে এলো 24 খণ্ড এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা। তারা সবাই বেশ মোটাসোটা, দেখেনদারি চালে হেঁটে এগোতে লাগলো তারা। বিচারকের সামনে তারা সৈন্যদের মতো শৃঙ্খলাবদ্ধভাবে দাঁড়ালো 4 সারিতে। আমার বন্ধুরা, বেশ সম্ভ্রমের সাথে বলতে শুরু করলেন বিচারক, কেউ কি আমাকে বলতে পারেন যে কেন খুব কম সংখ্যক কিছু মানুষ ওই 1 পাউন্ড খাটিয়ে অনেক বেশি উপার্জন করতে পারেন, যেমনটা বাইবেলে বলা হয়েছে, আর কেন বেশিরভাগ মানুষ সারা জীবন পরিশ্রম করার পর দেখেন যে একটা জিনিসই শুধু বেড়েছে, তা হলো তাদের দুর্দশা? এই ভাগ্যবানদের 1 পাউন্ড আসলে তবে কি, যা নিয়ে সারা পৃথিবীতে মারামারি হানাহানি হয় বলে শুনতে পাই? মানে জানতে চাইছি, এই বিশেষ 1 পাউন্ডে কি আছে? 24 খণ্ড বই গোল হয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে আলোচনা করল। তারপর একজন এগিয়ে এসে বলল, আমি বলতে পারি যে পুঁজি কি। সে বলল বেশ মোটা গলায়, যা আত্মবিশ্বাসে ভরপুর। টাকা এমন এক জিনিস যা থেকে সুদ দেয়, ঠিক যেমন গরু বাছুর পয়দা করে। সে টাকা উপার্জিতই হোক আর উত্তরাধিকার সূত্রে প্রাপ্তই হোক, টাকা যার সুদ তার। এতে হয়তো আপনার বোঝার কিছুটা সুবিধে হবে। বিচারক মেরি সয়ারের দিকে ফিরে তাকালেন। আমার যতদূর মনে আছে, তোমার কাছেও টাকা ছিল। আমার কথা বোঝার চেষ্টা করো। আমি এ প্রশ্ন করছি না সে টাকা তুমি পেলে কিভাবে, কিন্তু তোমার কাছে টাকা ছিল, সে টাকা বাড়ল না। খুব উদাসীনভাবে মেরি বললেন, ছিল, সামান্যই, কিন্তু সে তো ফট করে শেষ হয়ে গেল। সে বাছুর পয়দা করেনি তোমার জন্য? কঠিন গলায় প্রশ্ন করলেন বিচারক। এবার আরেক খণ্ড বই এগিয়ে এলো। আমি শ্রমের ফলে কোনো জিনিসের গুণবৃদ্ধি নিয়ে কিছু বলতে চাই, বলল সে। কেউ যখন কিছুতে শ্রম লাগায় তার দাম বেড়ে যায়। এই যেমন ধরুন, পাথরের বিশেষ কোনো দাম নেই, কিন্তু পাথর দিয়ে বানানো বাড়ির আছে। বোঝাতে পারলাম? না না, ঠিক হচ্ছে না, ক্লান্তভাবে বললেন বিচারক। আমাদের সবারই শ্রমদান করার ক্ষমতা আছে, কিন্তু যে জিনিসে সেই শ্রমটা লাগাচ্ছি সেটা তো আমার নয়। সেটা আমার হলে তো শ্রমটাই বৃথা, তাই না মেরি? এবারে বেশ কিছু খণ্ড এনসাইক্লোপিডিয়া এগিয়ে এসে কথা বলতে শুরু করল। তাদের বক্তব্যের বিষয় ছিল নানা আবিষ্কার, শ্রমকে সংগঠিত করা বা টাকার সঠিক ব্যবহার ইত্যাদি। কিন্তু ভাগ্যবানদের সেই পাউন্ডে কি আছে সেটা সঠিকভাবে বলতে পারল না কেউই। তারপর তারা পাশাপাশি সার বেঁধে দাঁড়ালো আর নিজেদেরকে নম্বরে দাগালো, যাতে বিচারক দেখতে পান সবাই আছে ওখানে। সবাই ছিল, হারিয়ে যায়নি কেউ। বিচারক একবার তাদের চলে যেতে বললেন। এখন তিনি আরো বেশি চিন্তিত।
একবার তাকালেন প্রধান সাক্ষী মেরি সয়ারের দিকে। সিরিয়াস কোথায়? বিচারক জানতে চাইলেন। নিজের আসনে বসে সেই ঘণ্টাটা বাজালেন। টাঙানো কাপড়ের পেছন থেকে বেরিয়ে এলো সিরিয়াস। তার আকৃতি অনেকটা পাঁচকোনা এক তারার মতো। ছোট ছোট দুটি পাও আছে অবশ্য। আচ্ছা, তুমি কি সম্প্রতি তুলারাশিতে ঢুকেছ? সিরিয়াস একটু ভেবে জানালো সে ঢোকেনি। আচ্ছা, তুমি যদি এই তুলা রাশিতে বা অন্য কোনো রাশিতে নজর দিতে, তাহলে কি তোমার মতে মেরি সয়ারের দোকানের বিপদ হতো? খুব জোরের সাথে সে কথা অস্বীকার করল সিরিয়াস। এরকম কথায় সে বেশ অপমানিত। তার মানে এর জন্য তুমি দায়ী নও? তার মানে এটা ভাগ্যটাগ্যর ব্যাপার নয়? কোন মূর্খ বলেছে যেটা ভাগ্যের ব্যাপার? বলল সিরিয়াস। বিষণ্ণভাবে সামনের দিকে তাকিয়ে রইলেন বিচারক। তার মাথা এখন বুকের ওপর ঝুঁকে পড়েছে। হঠাৎ অভিযুক্তের পক্ষের সাক্ষীদের মধ্যে ব্যস্ততা ঠেলাঠেলি শুরু হয়ে গেল। তারা বললেন, আমরা এবার চলে যাব। আপনি কখনোই এর উত্তর খুঁজে পাবেন না। যা আছে তা হলো অপরিসীম বৈষম্য। আর ওরা আমাদের থেকে অনেক বেশি চালাক। বৈষম্য খুবই বিশাল, সেটা তো বটেই। এনাদের কথার খেই ধরে বলে উঠলেন অভিযুক্তের উকিল। যে লোকের কাঠের পা আর যে অন্ধ লোকের পাই নেই, তাদের মধ্যে বিস্তর তফাৎ। আর সেটাই অর্থনৈতিক অবস্থায় প্রতিভাত হয় ফিউকুম্বি। খুব মন দিয়ে শুনছিলেন বিচারক। প্রতিটি কথা শুনতে তিনি আগ্রহী, তা সহজেই বোঝা যাচ্ছিল। আর বিচারক জানেনও ব্যাপারটা খুব সহজ, কিন্তু তিনি ধরতে পারছেন না। আমার ম্যানেজার বিয়ারিকে ডাকা হোক, দাবি করলেন আসামি পক্ষের উকিল। ওর বাপ কয়লা খনিতে কাজ করত। বিচারক একটু ভাবলেন, তারপর বেল বাজালেন আর বিয়ারি উপস্থিত হল। জিজ্ঞেস করার আগেই বিয়ারি জানিয়ে দিলেন ব্যাংকে তার বেশ কিছু টাকা গচ্ছিত আছে। কিন্তু আমি আরও কিছু করেছি, তিনি বললেন বেশ গর্বের সাথে। আমি এমন শৌচালয় বানিয়েছি যেখানে মানুষ বেশিক্ষণ থাকতেই পারবে না। এমনভাবে পেছনের দেয়াল তৈরি যে বসতে হবে খুব কষ্ট করে। অভিযুক্তের উকিল খুব উৎসাহের সাথে সমর্থন করলেন বিয়ারিকে। ও জানে কিভাবে লোককে নিংড়ে কাজ আদায় করে নিতে হয়, আর সেটাই আসল। গড়গড় করতে লাগলেন অভিযুক্তের উকিল। সাইলেন্স! চেঁচিয়ে উঠলেন বিচারক। এবার টেবিলে রাখা জিনিসগুলোর দিকে চোখ গেল বিচারকের। তিনি ঘুরে টেবিলের অন্যদিকে এসে দাঁড়ালেন। টেবিলের ওপরে রয়েছে একটি ছুরি আর চিঠি। টেবিলের অন্য ধারে সাক্ষীর মতো এসে দাঁড়িয়েছেন বিচারক। সেখানে দাঁড়িয়েই তিনি বললেন, এই ছুরিটাই আমি আমার পাউন্ড হিসেবে পেয়েছি। বলেই পা ঠুকে ঠুকে চেয়ারে ফিরে এলেন দ্রুত। আর বেশ কড়াভাবে বললেন, একটা খুব গুরুত্বপূর্ণ কথা জানার আছে। তুমি কি পেয়েছিলে মেরি? মেরিকে সে চিঠিটা হাতে তুলে দেখালেন বিচারক, তার উত্তরকে প্রভাবিত করার প্রয়াসে। আমি ওই চিঠিটাই পেয়েছি আমার 1 পাউন্ড হিসেবে। বিচারকের প্রশ্ন বুঝে উত্তর দিলেন মেরি। আর এই উত্তরে বিচারকের সুবিধেই হল। এই চিঠিতে লেখা আছে তুমি তোমার মালিকের সম্পর্কে এমন কিছু তথ্য জানো যা জোরে তুমি তাকে জেলে পাঠাতে পারো। এ তো ব্ল্যাকমেইল, তাই নয়? হ্যাঁ, সংক্ষিপ্ত উত্তর মেরির। হ্যাঁ, এই আমাদের পাউন্ড, অন্যমনস্কভাবে বললেন বিচারক। কিন্তু ওদের পাউন্ড ঠিক কী রকম? বিচারক টেবিলে বসে আছেন, মনে হচ্ছে বেশ বিভ্রান্ত। কিছুই পরিষ্কার হচ্ছে না। প্রায় যন্ত্রণায় কোকিয়ে উঠলেন বিচারক। এই দোকান, এই জাহাজের ব্যবসা, মুনাফার ওপরে মুনাফা, এসব আসছে কোথা থেকে? এইসব অসাধারণ সুযোগ, এইসব যুদ্ধ, এত বৈষম্য, এসব এরা বানায় কি করে? এবার খেয়াল করলেন বিয়ারি তার সামনেই দাঁড়িয়ে। কিছু একটা মাথাতে এলো তার। তিনি পেশকারের দিকে ফিরলেন। একসময় এই পেশকার ছিলেন তার অন্নদাতা। আচ্ছা স্মিথি, তখন যদি তোমার সুযোগ থাকত, তুমি কি আমাকে কাজে বহাল রাখতে? কেন রাখতাম না, উত্তর দিল স্মিথি। তাহলে সব পরিষ্কার। বিচারকের গলা এখন উত্তেজনায় কাঁপছে। এবার আমি যখন বুঝে গিয়েছি তোমার সেই 1 পাউন্ড কি। ওঠো মেরি, এগিয়ে এসো। স্মিথি, যাও, ওদের কাছে যাও। এবার বিজয়ীর মতো বিচারক ঘুরলেন অভিযুক্তের আত্মীয়দের দিকে। এই হলো আপনার পাউন্ড। আমরাই আপনার পাউন্ড। মানুষই মানুষের পাউন্ড, মূলধন। যা শোষণ করার মতো কেউ নেই, সে নিজেকেই শোষণ করে। ঝোলার থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। আপনি এতক্ষণ কথা আমার থেকে লুকোচ্ছিলেন। ওই যে একটা বাড়ি, সে লোকটা কোথায় যে ইট সাজিয়ে ওটা বানিয়েছে? তাকে কি কখনো ঠিক মজুরি দেয়া হয়েছে? আর এই যে কাগজটা, এটাও তো কাউকে বানাতে হয়েছে। সে ঠিক দাম পেয়েছে?
বা এই যে টেবিল, যে লোকটা জ্যাদা চালিয়ে এটা ঘষেছে তার কাছে কি কোনো পয়সা বাকি নেই? বা ওই যে কাপড় ঝুলছে দড়িতে, ওই দড়ি বা ওই গাছ যাতে দড়ি বাঁধা, তাও তো নিজে নিজে হয়নি। বা এই ছুরি, সবকিছুর দাম চুকোনো হয়েছে? পুরো দাম? কখনোই না। আমরা এক নির্দেশিকা জারি করব, যারা যারা পুরো দাম পাওনি তারা সবাই তাদের নাম ঠিকানা পাঠাও। ইতিহাসের বই আর যা জীবনে লেখা হয়েছে তা যথেষ্ট নয়। কোনো কাজের কত মজুরি তা কোথায়? এবার অভিযুক্তের দিকে ফিরে গলা একেবারে সপ্তমে তুলে চিৎকার করে বললেন, আপনি দোষী সাব্যস্ত হলেন, শুধু ভুল বুঝিয়েছেন, শুধু মিথ্যে ছড়িয়েছেন। তাই আমি বলছি আপনি দোষী, আপনি অপরাধের সহকারী। আপনি মানুষকে এই ধর্মকাহিনী শুনিয়েছেন, কিন্তু তাদের প্রাপ্য সেই পাউন্ড কোথায়, যে পাউন্ডের থেকে তারা 2 পয়সা লাভ করবে? আর আপনার সব সহকারী যারা এসব গল্প ছড়িয়ে চলেছে, আমি তাদের সবাইকে দোষী ঘোষণা করছি। আর ঘোষণা করছি আপনাদের মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হোক। মৃত্যুদণ্ড। আরও বলছি, যারা আমার এই ঘোষণা শুনছে কিন্তু এখনই তা কার্যকর করছে না, তারাও দোষী। আর যেহেতু আমি নিজে এই গল্প শুনেছি কিন্তু কোনো প্রতিবাদ করিনি, তাই আমি নিজেকেও মৃত্যুদণ্ডে দণ্ডিত করছি। বসে পড়লেন বিচারক, তার সারা শরীর ঘামে ভিজে গেছে। এর কয়েকদিন পর গ্রেফতার হলো ফিউকুম্বি। অভিযোগ আনা হলো সেই খুন করেছে মেরি সয়ারকে। ফিউকুম্বি তো খুবই অবাক এসব শুনে। তার বিচার হলো, আর বিচারের রায় অনুযায়ী ঝুলিয়ে দেয়া হলো ফাঁসিতে। অগণিত জনগণ, যার মধ্যে আছেন দোকানদার, সেলাই ঘরের মেয়েরা, আহত সেনা আর ভিখারি, সকলেই এই রায়কে স্বাগত জানালেন খোলা মনে।